আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বেসিক টু প্রো হিসাব বিজ্ঞান কোর্সের প্রথম ক্লাসটি হতে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব লেনদেন অধ্যায় নিয়ে। আজকে এই ক্লাসে তোমার লেনদেন অধ্যায়ের যাবতীয় যা বেসিক আছে সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। সো আমরা আজকে আলোচনা করব তোমার লেনদেন নিয়ে, যা আমাদের এসএসসি হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন। সো লেনদেন কি ভাইয়া? প্রথমে আমাদের বুঝতে হবে লেনদেন কি। লেনদেন হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। এটা তোমার বইয়ের সংজ্ঞা, তাই না? আচ্ছা, আমি এটা লিখে নিই, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে। ওকে, তাহলে আমাদের শুরুতে বোঝা লাগবে ভাইয়া ঘটনা কি। ভাইয়া ঘটনা জিনিসটাকে, ভাই ঘটনা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কিছু করি সকল কিছুই ঘটনা। এখন কোন ঘটনা আমার লেনদেন হবে? ভাই যে ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং সেটা আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, সেটা হচ্ছে কি আমাদের লেনদেন। তো লেনদেন বোঝার জন্য আমাদের জানতে হবে ঘটনা। ঘটনা অলরেডি জানি, আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি তার সকল কিছু ঘটনা। এবং কোন জিনিসগুলো লেনদেন হবে? ঘটনা যে ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য মানে টাকা দ্বারা মেজার করা যাবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং যা দ্বারা বা যার মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলা হয়। সে ফর আমরা একটা উদাহরণ দিয়ে শিখি। মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠানে মালিক 10,000 টাকা আসবাবপত্র ক্রয় করলো, প্রতিষ্ঠানের প্রয়োজন কিন্তু এটা। সো ব্যবসার জন্য, উদাহরণটা দেখো, ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় বা আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় ক্রয় ধরো 50,000 টাকা। ওকে, এটা একটা লেনদেন। আমরা এখন এটাকে লেনদেন হিসেবে কিভাবে, মনে করো আমরা লেনদেন কিছুই জানি না, এটা লেনদেন আমরা কিভাবে বলবো? মনে করো আসবাবপত্র ক্রয়, এটা কি? এটা একটা ঘটনা, একটা ঘটনা, তাই না? এই আসবাবপত্র ক্রয়কে আমরা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারি, সেটা কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা। এবং এই ঘটনাটা আমার ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটাইছে, তাই না? এখন আর্থিক অবস্থা পরিবর্তন কিভাবে ঘটাইছে? যখন ব্যবসার জন্য এই 50 টাকা আসবাবপত্র ক্রয় করলাম, তখন আমার কি হইলো? আমার আসবাবপত্র জিনিসটা বা এই সম্পদটা, আসবাবপত্রটা কি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাইছে। অপরদিকে আমার কি হয়েছে ভাইয়া? আমার নগদান বা নগদ টাকা বা ক্যাশ টাকা চলে গেছে না? তো নগদ হিসাব কি হ্রাস হয়েছে বা কমে গেছে? এইটা কি আমার আর্থিক অবস্থা পরিবর্তন, বুঝে গেছে? অপরদিকে দেখো, আর এটা এই লেনদেনে যদি ব্যবসার প্রয়োজন না হইতো, দেখো মালিকের ব্যক্তিগত প্রয়োজন হইতো, তখন কি লেনদেন হইতো? মনে করো ব্যক্তিগত প্রয়োজনে যদি এটা হইতো, মনে করো মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নিজের ঘর সাজানোর জন্য নতুন আসবাবপত্র ক্রয় করছে 50,000 টাকা দিয়ে, এটা ঘটনা। এবং এই ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, বাট এটা লেনদেন নয়। কেন লেনদেন নয় আমরা জানি, কারণ এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় নাই। বুঝা গেছে? সো লেনদেন আমরা কখন বলবো? যেই ঘটনাটা, দেখো প্রথম জিনিসটা, যে ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দুইটা জিনিস মাথায় রাখবা, যে ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এবং সেকেন্ড ওয়ান যার দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। বুঝে গেছে? তাহলে আমরা তখন তাকে লেনদেন বলবো। আর যদি আমরা অনেক সময় এমসিকিউ তে আসে যে নিচের কোনটি লেনদেন কোনটি লেনদেন নয়, তখন কিভাবে বুঝো শর্টকারে যে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে কিনা? এটা কার আর্থিক অবস্থা? ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে। বুঝে গেছে আশা করি? ওকে, আমরা তো লেনদেন সম্পর্কে আমাদের ক্লিয়ার, তাই না? আমাদের লেনদেন দেখো দুই প্রকার হয়। লেনদেন কয় প্রকার? আমি তোমাদের কোনো বেসিক মানে ডিপলি যাব না, কোনো এসএসসি এইচএসসি অ্যাড করে দিব না। তোমাদের এসএসসি হিসাব বিজ্ঞানের জন্য যা যা দরকার ভাইয়া ঠিক ততটাই দিব, কোনো আমি অ্যাডভান্সে যাব না। তোমাদের এসএসসি হিসাব বিজ্ঞানের জন্য যতটুকু দরকার ঠিক ততটাই দিব। ওকে, সো দেখো আমাদের এখানে লেনদেন দুই প্রকার বলা আছে। একটা কি
অভ্যন্তরীণ লেনদেন যদি আমরা আরো বিভিন্ন ভাবে বা বিভিন্ন ভাগে লেনদেনকে ভাগ করতে পারি, নগদ লেনদেন, ধারে, অনগদ, অনেকভাবে ভাগ করা যায়। তো এখানে দেখো অভ্যন্তরীণ লেনদেন, এটা কি তোমার অভ্যন্তরীণ লেনদেন, আর এটা কি তোমার বাহ্যিক লেনদেন, বাহ্যিক লেনদেন। ওকে, সো আমাদের যদি অ্যাসেট হিসাব বিজ্ঞানে আসে যে লেনদেন কত প্রকার ভাইয়া, লেনদেন হচ্ছে দুই প্রকার, একটা কি অভ্যন্তরীণ লেনদেন আর একটা কি বাহ্যিক লেনদেন। এখন কথা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন কোনটা, মানে শর্টকাট যদি মাথায় রাখো যে প্রতিষ্ঠানের ভিতরে যে লেনদেনগুলো সংঘটিত হয়, যেখানে কোনো তৃতীয় পক্ষ বা কোনো বাইরের প্রতিষ্ঠান জড়িত থাকে না, সেটা কি অভ্যন্তরীণ লেনদেন। বুঝে গেছে? এখন যেটা উদাহরণ দিই দেখো, অবচয়, অপচয় এটা কিন্তু একটা অভ্যন্তরীণ লেনদেন উদাহরণ, রাইট? অপচয়। আবার দেখো বাহ্যিক লেনদেন, বাহ্যিক লেনদেন কি হয়, বেশিরভাগই আমাদের বাহ্যিক লেনদেন হয়। বাহ্যিক লেনদেনে অন্য আরেকটা পক্ষের সাথে আমার প্রতিষ্ঠান লেনদেন করে থাকে। যখন মনে করো এক্স একটা প্রতিষ্ঠান ওয়াই প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে বা কোনো কিছু আদান প্রদান করে, পণ্য ক্রয় বিক্রয়, এটা কি বাহ্যিক লেনদেন। অর্থাৎ এখানে আরেকটা পক্ষ বা তৃতীয় পক্ষ জড়িত থাকবে, যেটা আমাদের অভ্যন্তরীণ লেনদেন জড়িত থাকে না। অভ্যন্তরীণ লেনদেনটা কি, যে প্রতিষ্ঠানের ভেতরে, এটা কোনো বাইরের তৃতীয় পক্ষের সাথে জড়িত থাকে না। আর বাহ্যিক লেনদেনটা কি, আমার আরেকটা প্রতিষ্ঠানের সাথে আমার লেনদেন হয়ে থাকে, যেমন পণ্য ক্রয় বিক্রয়, এগুলো সবই কি বাহ্যিক লেনদেনের উদাহরণ। ওকে, শেষ, এটা তো বুঝলাম। দেন দেখো আমাদের লেনদেন প্রকৃতি বা বৈশিষ্ট্য নামে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখো লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, আমরা লিখি লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, এটা দ্বারা আমাদের এমসিকিউ কোশ্চেন হয় ভাইয়া। সো এসএসসি 28 ব্যাচ যারা আছো তার জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট, এবং সাথে জন্য ইম্পর্টেন্টই, যেটা আমি একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি ক্লাসটা। সো লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, লেনদেনের কিছু কিছু বৈশিষ্ট্য আছে তাই না, যার মাধ্যমে এটা আমরা কি গঠন থেকে আলাদা করতে পারি। দেখো প্রথম হচ্ছে কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। প্রথমটা কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। ভাইয়া লেনদেন হইতে হইলে ওই ঘটনাটাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য থাকতে হবে, ইকোনমিক ভ্যালু থাকতে, মানে পরিমাপ করা যায়, যে টাকার দ্বারা মেজার করা যায়, পরিমাপ করা যায়, ভ্যালু থাকতে হবে। ঠিক আছে, ওকে। দেখো আমি এখানে যে একটা উদাহরণ দিই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, যে মনে করো আগুনে পণ্য বিনষ্ট হইল, আগুনে পণ্য বিনষ্ট, আমরা এটা লিখতে পারি কত টাকা, মনে করো 500 টাকা। এটা কি আমার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, বা এটা কি আমার একটা লেনদেন। ওকে, আমরা যদি আমাদের টেক্সট বইতে যাই দেখো এখানে আরেকভাবে বলা আছে, যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এটা কি একটা লেনদেন, তাই না? যদি বলা থাকে যে ব্যবসায় ম্যানেজারের মৃত্যু, ব্যবসার ম্যানেজার বা আমার প্রতিষ্ঠানের ম্যানেজার কি করলো, মৃত্যুবরণ করলো, তো এই মৃত্যুবরণটা কি তোমার কি লেনদেন হবে? লেনদেন হবে না, কারণ এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা আমি কি অর্থের অঙ্কে পরিমাপ করতে পারি না। সো অর্থের অঙ্কে যে ঘটনা পরিমাপযোগ্য হবে না এবং যার দ্বারা আমার ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হবে না, সেটা কি লেনদেন হবে না। সো দেখো এখানে আগুনে পণ্য বিনষ্ট হলো, আমি বলতে পারলাম যে 500 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, এটা কি আমার লেনদেন। কিন্তু এখানে ব্যবসার ম্যানেজার মৃত্যুবরণ করলো, ম্যানেজার মৃত্যুবরণ করলো, ওকে, মৃত্যু, এটা কি আমার ঘটনা না লেনদেন? এটা আমাকে ঘটনা, কারণ মানুষের মৃত্যুকে আমি টাকা দ্বারা পরিমাপ করতে পারবো, এবার এর ফলে কি আমার ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হবে না। এখানে মালিকও মারা যেতে কিছু হইতো না, কারণ আমরা জানি কি ব্যবসার মালিক এবং ব্যবসা সম্পূর্ণ আলাদা। যদি একটু অ্যাডভান্স বলে থাকি, এটা কোন নীতি অনুযায়ী, এটা কি ব্যবসায়িক সত্তা নীতি অনুযায়ী। বুঝে গেছে? সো আমরা প্রথমটা বুঝতে পারছি। দেখো এখন সেকেন্ড ওয়ান, প্রথমটা কি ছিল, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আমরা একটু আস্তে আস্তে যাব, যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা বেসিক নিয়ে আলোচনা করতেছি, আমরা একটু আস্তে আস্তে যাব। ওকে, এন্ড সেকেন্ড হচ্ছে কি আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন, এটাকে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। আর্থিক অবস্থা পরিবর্তন কি, আমরা বলেছিলাম যে লেনদেন হইতে হলে তাকে অবশ্যই ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। একটা উদাহরণ মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। দেখো এখানে আমাদের বই যে উদাহরণটা দেওয়া আছে, দেখো আমরা বললাম কি আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় ধরো 50,000 টাকা, ওকে,
50 টাকা আসবাবপত্র ক্রয় করলাম। এর ফলে আমি যে প্রথমটা উদাহরণটা দিয়েছিলাম অলরেডি, আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। এর ফলে আমার আর্থিক অবস্থার কি কি পরিবর্তন হয়েছে? ব্যবসায়, তাই না? সো ব্যবসায় আসবাবপত্র পাইছে, সো ব্যবসায় আসবাবপত্র বৃদ্ধি হয়েছে, আসবাবপত্র বৃদ্ধি, রাইট? আমরা এখন আরো ভিতরে যাব না। আসবাব বৃদ্ধি পাইছে, অপরদিকে নগদ টাকা হ্রাস পাইছে, নগদান বা নগদ হ্রাস বা নগদ টাকা কমে গেছে। এই যে আমার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে না, হয়েছে কিনা? যে আরেকটা উদাহরণ আমি দিতে পারি, যে এখন যদি বলি যে এই যে আসবাবপত্র করে ফরমাইশ প্রদান বা অর্ডার দিচ্ছি, যে বললাম যে ভাই 50 টাকা আসবাবপত্র কিনুন, ফরমাইশ দিয়ে দিচ্ছি, তাই না? অর্ডার দিচ্ছি, বাট আমি কোনো অ্যাডভান্স পেমেন্ট করিনি, ইভেন কি আমি টাকাটাও দিই না। এটা কি লেনদেন হবে? না, এটা একটা ঘটনা, এটা আমার লেনদেন নয়। কারণ এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করা যায়, বাট এর ফলে কি আমার আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই, সেটা লেনদেন হবে না। আশা করি দুটো বুঝছো। ওকে, থার্ড ওয়ান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা, আচ্ছা, দ্বৈত সত্তা জিনিসটা কি? এটা আমাদের লুকা পেসোলি বলে গেছে অলরেডি। দ্বৈত সত্তাটা কি? প্রতিটি হিসাব, প্রতিটি লেনদেনে কমপক্ষে দুইটা পক্ষ থাকতে হবে, কমপক্ষে দুইটা পক্ষ। একটা কি একটা ডেবিট পক্ষ, একটা কি ক্রেডিট পক্ষ। যেখানে একটা পক্ষ তোমাকে সুবিধা দিবে আর একটা পক্ষ কি সুবিধা গ্রহণ করবে। একটা উদাহরণ মাধ্যমে ক্লিয়ার করি চলো। যেমন বলা আছে আমাদের বইতে, যে উদাহরণটা আছে ওটাতে ক্লিয়ার করে দিই। যেমন বলা আছে বেতন প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো, বেতন প্রদান, ওকে, বেতন প্রদান মনে করো 5,000 টাকা। এখানে দুইটা পক্ষ বা দুইটা সত্তা আছে, এই দুইটা সত্তা আমরা দেখি। যে প্রথম হচ্ছে দেখো একটা বেতন, এটা কি বেতন, আর এটা কি আমাদের নগদ। সো বুঝে গেছে দুইটা পক্ষ, কম পক্ষে আমাদের দুইটা সত্তা থাকতেই হবে। ওকে, 4 নম্বরে যায় দেখো, 4 নম্বর বলা আছে আমাদের স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। ওকে, এখন স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র কি? ভাই একটা আরেকটা থেকে আলাদা, একটার সাথে আরেকটা কোনো রিলেশন নাই, শেষ এক কথায়। মনে করো এখানে বলা আছে দেখো যে 10,000 টাকার পণ্য, আমি একটা উদাহরণ দিচ্ছি, 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয়, বাকিতে ক্রয় এবং 7 দিন পরে 3,000 টাকা পরিশোধ করছে, 3,000 টাকা পরিশোধ। ওকে, আমার মনে হইতে পারে বা তোমাদেরও শুরুতে মনে হইতে পারে যে ভাই এটা একটাই লেনদেন, মিলই তো থাকবে, মিল থাকার কথা না, বাট দেখো অ্যাকচুয়ালি এটা মিল নাই। দেখো বলছে 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয়, আমার এখানে কিন্তু একটা এন্ট্রি হয়ে গেছে, এখানে একটা লেনদেন হয়ে গেছে এবং 7 দিন পর, মনে করি এই লেনদেনটা আমার 1 তারিখ হয়েছে। 1 তারিখে আমরা কি করছি? 10,000 টাকা পণ্য বাকিতে ক্রয় করছি। সো আমরা একবার হিসাব দেবো, যেখানে দেবো কি ক্রয় হিসাব ডেবিট, ক্রয় পাওনাদার। আমরা পরে যাচ্ছি এগুলাতে, আমরা এখন এগুলো কিছুই জানি না, মনে করো আমরা কিছুই জানি না। এখন দেখো 7 দিন পরে 3,000 টাকা পরিশোধ, এটা কিন্তু আরেকটা লেনদেন, তাই না? অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করবে, এরকম লেনদেন। সো বলা হয়েছে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, যে আমাদের প্রত্যেকটা লেনদেন একটা থেকে আরেকটা আলাদা থাকবে, একটার সাথে আরেকটা ম্যাচ হবে না। প্রত্যেকটা লেনদেন আলাদা, স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। বুঝতে পারছি? ওকে, একটু স্লো যাচ্ছি। দেখো আমাদের 5 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কি দৃশ্যমানতা, দৃশ্যমানতা। দেখো ভাইয়া, লেনদেন দৃশ্যমান হইতে পারে, অদৃশ্যমান হইতে পারে। অদৃশ্যমান লেনদেন আমার কেমনে হয়? আ কেমনে হয়? এই অদৃশ্যমান লেনদেনকে আমরা অস্পর্শনীয় সম্পদ বলতে পারি, যেটা চোখে দেখা যায় না, খাতা কলমে ঠিকই আছে। যেমন সুনাম, তাই না? অবচয়, এটা কি অদৃশ্যমান লেনদেন? আচ্ছা, দৃশ্যমান লেনদেন কোনগুলা? এই যে বেশিরভাগই তো দৃশ্যমান লেনদেন, যে পণ্য ক্রয় করছো, পণ্য বিক্রি করছো, সবই তো দৃশ্যমান লেনদেন। দেখো অনেক সময় থাকে কি অদৃশ্যমান লেনদেন কোনগুলো হয়? অবচয়, অবলোপন, সুনাম, ওকে, এইগুলা আরো আছে। এরকম লেনদেন দৃশ্যমান হইতে পারে, আবার অদৃশ্যমানও হইতে পারে। যেমন একটা উদাহরণ যে দেওয়া আছে বইতে, দেখো আসবাবপত্রের অবচয় 7,000 টাকা, আসবাবপত্রের অবচয় 7,000 টাকা। ভাই এখন অবচয় তো নতুন ওয়ার্ড, অবচয়টা কি, জিনিসটা কি? আচ্ছা, অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের দীর্ঘ মেয়াদী ব্যবহারজনিত ক্ষতি, অর্থাৎ একটা স্থায়ী সম্পদ ব্যবহার করতে যে ক্ষতিটা হয়, এটা কি একটা অবচয়।
মনে করো এই যে বোর্ডটা, যে বোর্ডটা আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এই বোর্ডটা মনে করো কত 1000 নাহলে 1200 টাকা দিয়ে কিনছিলাম শুরুতে। বাট এখন মনে করো 1 মাস বা আমি অনেকদিন ইউজ করছি, এখন যে বোর্ডটা বিক্রি করতে যাই, কয় টাকা দিবে? 400 টাকা, 500 টাকা বা 300 400 টাকা এরকম দিবে। সো এই যে মূল্যটা হ্রাস পাইছে, 1200 করেছিল, এখন আমি 500 টাকায় বিক্রি করব। 700 টাকা যে হ্রাস পাইছে, এটা কি অবচয়, এটা কি ব্যবহার্জনের ক্ষতি বলা যায়। এটা কি আমার একটা অদৃশ্যমান লেনদেন। এই অদৃশ্যমান লেনদেনকে আমি অনগত লেনদেনও বলতে পারি। বুঝে গেছে? ওকে। 6 নম্বর আমার আছে, দেখো ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা, এটা আবার কি জিনিস? লেনদেন আবার ঐতিহাসিক হিস্টোরিক্যাল ইভেন্টও আছে নাকি? ঐতিহাসিক ঘটনা, আচ্ছা ঐতিহাসিক ঘটনা জিনিসটা কি? দেখো যেটা ভাইয়া পূর্বে হয়ে গেছে ওইটা কি ঐতিহাসিক ঘটনা, যেটা পূর্বে ঘটে গেছে সেটা কি ঐতিহাসিক ঘটনা, আবার ভবিষ্যতে সম্ভব হতে পারে সেটাও কি লেনদেন। এখন উদাহরণ দেন ভাইয়া। অনাদি পাওনা সঞ্চিতি, এগুলো এখন বুঝবে না, জাস্ট জানি না রাখো যে এগুলো হয়। এগুলা যখন আরো বেশি বেশি ক্লাস করবা ভাইয়া তখন বুঝতে পারবে যে অনাদি পাওনা সঞ্চিতি, বার্তা সঞ্চিতি, কুরিন কুরিন সঞ্চিতি, এগুলো কি? কুরিন সঞ্চিতি এগুলো কি? এগুলো কি ঐতিহাসিক ঘটনা বা ভবিষ্যৎ সম্ভাব্য হতে পারে। যেমন অনাদি পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি বা সম্ভাব্য কুরিন, এগুলো কি ভবিষ্যৎ হতেও পারে, নাও হতে পারে। এগুলো কিন্তু আমরা লেনদেন হিসেবে বলি, লেনদেন হিসেবে অ্যাডজাস্ট করে থাকি। বুঝে গেছে? সো ঐতিহাসিক ঘটনা কি? যেই ঘটনাগুলো আমার পূর্বে হয়ে গেছে ওইটাকে ঐতিহাসিক ঘটনা, আবার যেগুলো ফিউচার হতে পারে বা ভবিষ্যতে হতে পারে সম্ভব, ওইগুলো কি লেনদেন হিসেবে কাউন্ট হবে। লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার, এটা মুছে দিই, লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। এটা ভালো করে বুঝবা, হিসাব সমীকরণে প্রভাব বিস্তার, এটা এই টপিকটা আমি একটু পরে তোমাদের বুঝিয়ে দেবো। দেখো হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, যে আমার যেই লেনদেন হবে সেটাকে অবশ্যই আমার হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করা লাগবে, অর্থাৎ ইম্প্যাক্ট ফালানোই লাগবে। বুঝে গেছে? এখন আমাদের হিসাব সমীকরণটা কি তোমরা ইতিমধ্যে ভাইয়া জানো যে হিসাব সমীকরণ কোনটা। আমাদের সূত্র বলতে একটাই সূত্র আছে, মেজর একটা সূত্র হিসাব বিজ্ঞান, তাই না? এ ইকুয়ালস টু এল প্লাস ওই, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সূত্র, তাই না? সো এ ইকুয়ালস টু এল প্লাস ও ই, তারপর ধরে নিলাম তোমরা কিছু জানো না। দেখো এটা কি, এতে কি অ্যাসেট, এল এ লাইবিলিটিস, ওতে কি ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি। এটা আমি এখানে বেশি বুঝাবো না, এই টপিকটা আমি একটু পরে হিসাব সমীকরণে বুঝিয়ে দিব। সো লেনদেন হইতে হলে প্রত্যেকটা জিনিস আমার এই হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করা লাগবে। যদি না প্রভাব বিস্তার করে এটা লেনদেন কিক মেরে বাইর করে দিবা, এটা ঘটনা, লেনদেন হবে না। বুঝে গেছে? সো একটা উদাহরণ দেই, দেখো মনে করো বেতন প্রদান, বেতন 5,000 টাকা প্রদান, ওকে, বেতন 5,000 টাকা প্রদান করছো, এটা আমার কি? এটা আমার হিসাব সঙ্গে, এটা একটা লেনদেন, আমরা জানি যে বেতন 5,000 টাকা প্রদান করছি, এটা আমার একটা লেনদেন। এখন এটা লেনদেন বলার ক্ষেত্রে আগে দেখে নিতে হয় যে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে কিনা। ওকে, দেখো বেতন যেহেতু নগদে মানে প্রদান করছো, তো নগদ টাকা কমবে 5,000 টাকা, দেখো 5,000 টাকা। আর বেতন আমার কিন্তু একটা ব্যয়, আর ব্যয় যেহেতু বৃদ্ধি পেয়েছে ওনার মাইনাস হবে। ওকে, এই 5,000 টাকা। এই হিসাব সমীকরণে প্রভাব বিস্তার বুঝতে পারছো? ডান। ওকে, দেখো যেহেতু এটা আমাদের একদম বেসিক ক্লাস, একদম বাচ্চাদের জন্য ক্লাস, তোমরা একেবারে বাচ্চা, তোমরা হিসাব কিছু জানো না, সেই হিসাবকে আমি ক্লাসটা নিচ্ছি। তো আমি সবকিছু পড়াই দিব, কিছু বাদ রাখবো না। দেখো আমাদের 11 পৃষ্ঠা বই, 11 পৃষ্ঠাটা খোলো, বইটা দেখো যে লেনদেন চিহ্নিতকরণ, যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না, লেনদেন হলে কেন হয়েছে সব বুঝে দিচ্ছি, সমস্যা যদিও বইতে লেখা আছে। দেখো 1 নম্বরটা দেখো, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, অর্থাৎ 50,000 টাকা নিয়ে তুমি ব্যবসা আরম্ভ করছো। এই ব্যবসা আরম্ভ করার ফলে কি হয়েছে? প্রতিষ্ঠান তোমার মূলধন, প্রতিষ্ঠান তোমার কি পাইছে? নগদ টাকা পাইছে। নগদ পাইছে কত? 50,000 টাকা। অপরদিকে মালিকানা সত্ত্ব মানে মূলধন, মূলধন বৃদ্ধি পেয়েছে কত? সেম জিনিসটা বৃদ্ধি পেয়েছে, মানে আর্থিক অবস্থা পরিবর্তন পাইছে। বুঝে গেছে? সো ব্যবসায় 50,000 টাকা মূলধন নিয়ে, মূলধন আনা হলো বা ব্যবসা আরম্ভ করা, এটা কি আমাদের একটা লেনদেন। কেন লেনদেন? ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা এই বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্ব বা মূলধন ওই বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা লেনদেন। ওকে, এখন 2 নম্বর দেখো, নগদে 15,000 টাকা পণ্য ক্রয়। আমার কি বলা আছে? আমার যদি বৈশিষ্ট্যগুলো মিলে যে অর্থায়নকে পরিমাপযোগ্য, ফাইন, আর্থিক অবস্থা পরিবর্তন দেখতে হবে,
যে 15,000 টাকা যখন আমরা পণ্য ক্রয় করছি, ভাই ক্রয় করলে ওই প্রোডাক্টটা আমি পামু, আমার কাছে আইবো। মনে করে এই মার্কেটে আমি কিনছি, এই মার্কেটে আমি কত 80 টাকাতে কিনছি না 85 টাকা নিচ্ছে, এটা আমি কিনলাম, আমার 85 টাকা আমার কাছে চলে গেল, আর এটা কি মার্কেটে আমি পাইছি, এটা কি পণ্য করে, ঠিক সেম জিনিসটা হয়েছে, ঠিক আছে। তো আমি যখন 15,000 টাকার পণ্য ক্রয় করছি, তখন আমি 15,000 টাকার পণ্য পাইছি এবং 15,000 টাকা আমার কাছে চলে গেছে, আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, সেটাকে আমার লেনদেন। তো এই পণ্য ক্রয়ের ফলে আমার নগদান হিসাব বা নগদ সম্পদ এই হ্রাস পাইছে, অপরদিকে ব্যয়ও বৃদ্ধি পাইছে। বুঝা গেছে? ওকে। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, মনে করেন আমি বাকিতে কিনছিলাম এরকম জিনিসপাতি, পাওনাদার আমি 10,000 টাকা পরিশোধ করেছি, নগদ টাকা যাবে আর পাওনাদার মাইনাসে, পাওনাদার হ্রাস পাবে। বুঝতে পারছি? শেষ। এখন 4 নম্বরে দেখো, 8,000 টাকার পণ্য করে ফরমাইশ প্রদান। ফরমাইশ, তোমরা তো এখন জেনজি মানুষ, আমিও জেনজি। ফরমাইশ দেখো, ফরমাইশ মানে কি? অর্ডার দিছে, অর্ডারটা প্লেস করছে। ফরমাইশ প্রদান, এটা তোমরা বুঝার কথা না, ফরমাইশ দিছে তাই না, অর্ডার করছে। সো অর্ডার করলে আমার কোনো কিছু পেমেন্ট কিছু হয় নাই, এটা ফিউচারে হবে, যখন আমার প্রোডাক্টটা ডেলিভার করবে তখন আমি টাকাটা পেমেন্ট করব। এখন বলতে পারো যে ভাইয়া এটা তো 8,000 টাকার কথা বলা আছে, অবশ্যই বলা আছে, বাট বলা আছে যে ঘটনা অর্থের মূল্যে পরিণতযোগ্য হইলেই হইব না, এটা কি আমার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটাইতে হইব। বুঝতে পারছি? সেই জন্য এটা লেনদেন নয়, আমার কোনো আর্থিক লেনদেন হয় না, আর্থিক ট্রানজাকশন হয় নাই। 5 নম্বর দেখো, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করছে। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান, তো ব্যয় বৃদ্ধি পাইছে আর নগদ টাকা চলে গেছে, শেষ। এখন বলছে 6 নম্বরে দেখো, জনাব মামুনকে মাসিক 700 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করছে। এই ম্যানেজার নিয়োগ করছি, ম্যানেজার মরিয়া গেছে, ম্যানেজার এই স্কুলের ছেলে বেতন দিচ্ছে নিজের টাকা থেকে, এগুলা কোনো কিছু লেনদেন না। কারণটা কি? এই যে ম্যানেজারকে আমি 1 তারিখে হায়ার করলাম, নিয়োগ করছি, হায়ার করছি 1 তারিখে, বাট ওনাকে তো আমি বেতন দিব কয় তারিখে ভাইয়া? মাসের শেষে, এন্ড অফ দা মান্থ তাকে আমি বেতন দিব, বাট এই 1 তারিখে বা এই নিয়োগের শুরুতে আমার তো কোনো টাকা পয়সা যায় নাই, গেছে, এটা লেনদেন হবে কেমনে? এখন বলতো ভাই তার তো আমি 30,000 টাকা বেতন দিব, 30,000 টাকা বেতন নিয়োগ করছি, করতেই পারো, অর্থের মূল্যে পরিমাণযোগ্য হইতেই পারে, বাট আমার আর্থিক অবস্থা পরিবর্তন তো হয় নাই। বুঝা গেছে এইটা? 7 নম্বরে দেখো, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করছে। এখন কথা হচ্ছে ব্যবসা থেকে মালিক টাকা উত্তোলন করছে, এখন কোন প্রয়োজনে করছে আমার দেখার দরকার নেই, ব্যবসা থেকে নিছে মানে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে এটা দেখবো। কারণ অনেক সময় দেখবা যে ব্যবসা থেকে মালিক টাকা নিয়ে তার স্কুলের ছেলের বেতন প্রদান করছে, এখানে অঙ্ক আছে তাই না, বা এরকম কিছু পানি করছে তাই না। এটা কি? আমার একটা জিনিস দেখবো যে মালিক ব্যবসা থেকে টাকা নিয়েছে কিনা, যদি ব্যবসা থেকে টাকা নেয় সেটা কি হবে? লেনদেন হবে, কারণ ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। বুঝা গেছে? 8 নম্বরে দেখো, মালিকের ব্যক্তিগত অর্থ হতে কত 500 টাকা চুরি গেছে, চুরি করে দিচ্ছে গুলিস্তানে হবে, বুঝছো, গুলিস্তান ওরকম আর কি। 500 টাকা চুরি করছে, এতে কি মালিকের ব্যক্তিগত পকেটে টাকা গেছে। আর আমরা জানি কি ব্যবসার মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুইটাই আলাদা। তো যেহেতু মালিকের পার্সোনাল টাকা, মালিকের নিজস্ব পকেট থেকে টাকা চলে গেছে, আমার ব্যবসাতে কিছুই হয় নো ইফেক্ট, সেটা লেনদেন হবে না। 9 তারিখ দেখো, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 200 টাকা পণ্য করে চুক্তি সম্পাদন এগ্রিমেন্ট করছে। ভাই এখন তো কত রিলেশনশিপ আছে না, এই আমি তোমাকে বিয়ে করুম, মুখে মুখে বিয়েও হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি কি হয়? তোমার কাছে আমি বাঁচবো না, ওইটা সেটা কত কিছু তো বলে, বাট অ্যাকচুয়ালি কিছুই হয় না। এগ্রিমেন্ট ঠিক সেম জিনিস, অ্যাকচুয়ালি কিছুই হয় না, এখানে টাকা পয়সার কোনো লেনদেনই হয় না। তো বলছে 10,000 টাকা পণ্য ক্রয় করব, চুক্তি করছে, বাট টাকা পয়সা অ্যাকচুয়ালি কোনো লেনদেন হয় না, এই জন্য এটাও লেনদেন না। লাস্ট ওয়ান দেখো, 10,000 টাকার মূল্যের পণ্য হানি ট্রেডার্স এর নিকট ধারে বিক্রয় করছে। এটা হয়েছে, ধারে বিক্রয় করলে কি হয় আমার? দেনাদার বাড়ে, মানে প্রাপ্য হিসাব, এটাকে আমরা দেনাদার। 28 বছর বইতে এটা কি বলা আছে? প্রাপ্য হিসাব। তোমাদের বইটা একটু চেঞ্জ করছে, প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে এবং আমার কি বিক্রয়, আয় বৃদ্ধি পাবে। ওকে, এই জন্য এটা আমার কি লেনদেন। ভাইয়া আশা করি এই যে 10টা দেওয়া আছে এন্ট্রি, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হিসাব সমীকরণটা বুঝেই লাগবে, বুঝেই ছাড়বো আজকে। আচ্ছা, হিসাব সমীকরণ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিসপাতি আমাদের দ্বিতীয় অধ্যায়, এটা বুঝেই লাগবে। হিসাব সমীকরণ, আমরা এক কথা জানি হিসাব সমীকরণটা কি, আমাদের একটা সমীকরণ আছে, এটা কি? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব।
ওকে, আমরা যদি বইয়ের মতো একটু ডেফিনেশন যাই, বইয়ের মতো পড়াই দেখো, তাইলে আমরা নিচের মতো পড়বো। আচ্ছা, কোন এক প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায় ও মালিকানার সাথে সমান হবে, এটা আমরা জানি। যে সমীকরণের মাধ্যমে এটা প্রমাণ করা হয় ওইটাকে হিসাব সমীকরণ। আবার যদি বলি একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় শেষে একটা প্রতিষ্ঠানের সম্পদ সমান দায় প্লাস মালিকানার সাথে, অর্থাৎ সম্পদ যা হবে দায় প্লাস মালিকানার সাথে মিলে সেটাই হবে, এটা কি আমার হিসাব সমীকরণ। বুঝে গেছে? বুঝতে পারছো? ওকে, এখন এইটা আমাদের থিওরিটিতে তেমন একটা আসবে না এটা নিয়ে, বাট আমাদের বোঝা লাগবে যে এটা আমি শর্টকাট লিখি কি এ ইকুয়ালস টু এল প্লাস ও এ। এটা ইংলিশটা আমরা জেনে নাও। এতে অ্যাসেটস, অ্যাসেটস আগে লিখে দিছিলাম, লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, তাই তো? তারপর আমাদের একটু আলোচনা করতে হবে সম্পদ কাকে বলে। বলো, সম্পদ কাকে বলে? তোমার গার্লফ্রেন্ড তোমার সম্পদ, এটা নিয়ে ভাইবো না, তোমার গার্লফ্রেন্ড তোমার সম্পদ। সম্পদ কাকে বলে দেখো, সম্পদ জিনিসটাকে বা এটা কি, এটা কি? আচ্ছা, সম্পদ হচ্ছে ব্যবসায়ী এমন একটা পরিসম্পদ বা ব্যবসায়ী এমন মালিকানাধীন এমন একটা জিনিস যা ব্যবসার মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়, যেটা ব্যবসার মালিকানাধীন থাকবে এবং যা ব্যবসার মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হবে, এটা কি সম্পদ। বুঝতে পারছো? এখন সম্পদ একটা উদাহরণ দাও, যে যন্ত্রপাতি, যন্ত্রপাতি। ওকে, এই যন্ত্রপাতি দিয়ে আমরা প্রোডাকশন করি, প্রোডাকশন আমাদের মুনাফা অর্জন কাজে ব্যবহৃত হয়, এটা সম্পদ। বুঝে গেছে? এটা জাস্ট জানা লাগবে যে সম্পদ হচ্ছে এমন একটা অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসার মালিকানাধীন থাকে এবং ব্যবসার মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। মুনাফা অর্জন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। এখন আসো দায়। এই দায়টা কিন্তু ভাইয়া বহির্দায়, তাই না? এখন ভাই এটা বহির্দায় কেন বললেন? এটা অ্যাকচুয়ালি তৃতীয় পক্ষের দায়, এটা আমার না, তৃতীয় পক্ষের দায়। মনে করো একটা উদাহরণ বুঝো, যে মনে করো আমার বিজনেস বা বিএমটা শুরু করার জন্য আমার 10 লাখ টাকা দরকার, একটা তোমার জন্য সুন্দর একটা স্টুডিও সেট আপ করবো, আমার এখন 10 লক্ষ টাকা দরকার। আমার কাছে ভাইয়া আমি অনেক পরিশ্রম করে ব্যাচ ট্যাচ পরে 7 লাখ টাকা ম্যানেজ করছি। কয় লাখ টাকা ম্যানেজ করছি? 7 লাখ। লাগবে কত? 10 লাখ, তাই না? 10 লাখ টাকা লাগবে। আমি ম্যানেজ করছি কত তোমাদের জন্য? 7 লক্ষ টাকা বিএম এর জন্য ম্যানেজ করছি। ওকে, এখন এই 7 লক্ষ টাকা কি আমার ওনার সিকিউরিটি। এই টাকাটা আমি বিএম কে দিব, বিজ মেন্টরস কে দিব। আমার এখনো টাকা ডেফিসিট আছে কত? 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা আমি হয়তো আমার কোনো বন্ধু বান্ধব বা তৃতীয় পার্টি থেকে আনবো, বা ব্যাংক থেকে ডিরেক্টলি নিয়ে আসবো, এটা আমরা জানি। তো ব্যাংক থেকে আনলাম কত? 3 লক্ষ টাকা। এই 7 লাখ এবং 3 লাখ আমার বিএম এর বিজ মেন্টরস এর সম্পদ হলো কত? 10 লক্ষ টাকা। বুঝা গেছে? বুঝতে পারছি? ওকে, এখন এই দায়টাকে, এটাকে আমি কেন বহির্দায় বললাম? কারণ এই দায়টা আমি থার্ড পার্সনের কাছ থেকে আনছি এবং সর্বপ্রথমে এই দায়টা আমার পরিশোধ করা লাগবে। এটা ব্যবসাটাকে আর্থিক দায়বদ্ধতা। এবার একটা নির্দিষ্ট সময় শেষে এই এলের টাকাটা আমার পরিশোধ করে দিতে হবে। মনে করো ব্যাংক আমার কয় বছর জন্য, 3 বছর 5 বছর লোন দিবে, তাহলে তোমার টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। সবার আগে এই টাকাটা পেমেন্ট করা লাগবে। দেন আসে ওনার সিকিউরিটি। বুঝে গেছে? এখন দেখো দায় বা বহির্দায় এই জিনিসটা কি, আগে যদি বলে দিছে একটু ক্লিয়ার করে বলি। দায় বা বহির্দায় হচ্ছে এই ব্যবসার মোট সম্পদ, মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি। ব্যবসায়ের মোট সম্পদ, একটু লেখো আমার সাথে, ব্যবসায়ের মোট সম্পদের উপর, মোট সম্পদের উপরে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের যে দাবিটা, তৃতীয় পক্ষের দাবিটা। তোমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে শিখবা, তাহলে এগুলা মুখস্থ বা মুখস্থ করা লাগে না বা ভুলবো না। যে মনে করো আমার বিএম এর বিজ মেন্টরস এর মোট সম্পদ ছিল কত? 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার উপরে তৃতীয় পক্ষের দাবি কত? 3 লাখ টাকা। বুঝা গেছে? এটা কি আমার দায় বা বহির্দায়, এবং আমার সর্বপ্রথম এই টাকাটা পরিশোধ করা লাগবে, এবং এটা আমার কি ব্যবসা একটা আর্থিক দায়বদ্ধতা। ওকে, এখন ভাইয়া বলেন ওইটা কি, ওই জিনিসটা কি? আচ্ছা, ওই হচ্ছে মালিকানা সত্ত্ব, এটাকে আমরা বলবো কি অন্তদায়। এইটাও দায় ভাইয়া? আ এটা কেমনে দায় হলো? এটাও দায়। কারণ কি, শুরুতে বলে নিছিলাম ব্যবসার মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা। ওকে, এখন আমি বিএম কে টাকা দিই 10 লাখ টাকা, 7 লাখ টাকা, এখন ওর তো এই টাকাটা আমাকে ফেরত দেওয়াই লাগবে। ফেরত দিবে না? তাহলে আমি কিসের ব্যবসা করতে পারবো? ফেরত তো দিবেই। তো এইটা ওর কাছে কি একটা অন্তদেয়। এখন অন্তদেয় কেন হলো? আরে ভাই আমি তোর ভিতরে প্রতিষ্ঠান লোক, তাই না? আপনার মানুষ, তাই না? এই জন্য কি অন্তদেয়। এটা কি ওই কি অন্তদেয়। এখন এই অন্তদেয় বা মালিকানা সত্ত্ব কাকে বলে?
ব্যবসার মোট সম্পদ থেকে এ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যেই টাকাটা থাকে ওটা কি মালিকানা সত্ত্ব। অর্থাৎ একটা ব্যবসায় মালিকের মোট সত্ত্বের পরিমাণ কত, মালিকের মোট সম্পদের পরিমাণ কত, এটা কি মালিকানা সত্ত্ব। একটা ব্যবসায় মালিকের মোট পাওনা, এটা তুমি বলতে পারো। আমরা যদি দেখাই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে দেখায় যে ব্যবসার মোট সম্পদ কি এ, এ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যেটা থাকে ওটা কি মালিকানা সত্ত্ব। বুঝতে পারছি? নোট করে নাও, একটু স্ক্রিনশট লাগলে দিয়ে নাও। ওকে, তাহলে আমরা বুঝলাম কি, দেখো এই সমীকরণটা আমরা একটা এই যে অধ্যায় শেষে একটা দশম একটা এমসিকিউ আছে, ওখানে একটু দেখবা যে সমীকরণটা কি, দেখো a ইকুয়ালস টু এল প্লাস ওই। তাহলে আমরা এই জানলাম কি ব্যবসার মোট সম্পদের পরিমাণ, তাই না? সম্পদটা কি যেটা মুনাফার্জন কাজে ব্যবহৃত হয়। সেই মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি এল যদি বাদ দিয়ে আমরা কি পাবো, ওই পাবো, অর্থাৎ মালিকানা সত্ত্ব পাবো। আবার মোট সম্পদ থেকে মালিকানা সত্ত্বটা বাদ দিলে কি পাবো, এল পাবো। বুঝা গেছে? এতটুকু আমরা বুঝছি, এতটুকু আমাদের বেশি বোঝা লাগবে না। ওকে, আর দেখো এই আরেকটা জিনিস, ওই বা ওনার্স ইকুইটি, এইগুলো কিন্তু সবে অঙ্ক করতে লাগবে, বুঝছো? এই ওনার্স ইকুইটি এর উপাদান কয়টা, চারটা। এটা কখন কাজে লাগে আমি তোমাকে আগেই বলিনি, এটা আমাদের দ্বিতীয় অধ্যায় বা তোমার যে মূলধন মুনাফা অধ্যায় আমাদের বলা থাকে যে গ নম্বর বলা থাকে যে বলে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো বা সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমরা ঠিক এই ফর্মুলা দিয়ে বের করে ফেলবো। সো দেখো এই ওই উপাদান কয়টা, চারটা। একটা কি মূলধন, মূলধন। দুই নম্বরটা কি আয়, তিন নম্বর কি ব্যয়, চার নম্বরটা কি উত্তোলন। সাথে সাথে নোট করো বা স্ক্রিনশট মেরে রাখবা। মূলধনের সাথে কি হয়, আয়টা যোগ হয়, ব্যয়টা মাইনাস হয়, উত্তোলনটা মাইনাস হয়। যখন অঙ্ক করবো দেখবা মালিকানা সূত্র নির্ণয় করতে হলে আমরা এরকম করবো যে মূলধনের সাথে আয়টা যোগ করবো, ব্যয়টা বাদ দিব আর উত্তোলনটা বাদ দিব, যেটা থাকবে করে কি সমাপনী মালিকানা সত্ত্ব। বুঝতে পারছো তো? শেষ। এখন আমাদের আছে কি বর্ধিত সমীকরণ, এটা তো আমাদের মূল সমীকরণ। আমাদের অনেক সময় এমসিকিউ তে আসে, বুঝছো? এমসিকিউ ঘুরাই দিলে এটা দিয়ে আসবে, বিশেষ করে যারা কুমিল্লা বোর্ডে আছে ওদের জন্য এটা ফরজ, তাই না? ওদের সবসময় কঠিনই দেয়। সো মূল সমীকরণ হচ্ছে কি a ইকুয়ালস টু এল প্লাস ও, এটা কি আমাদের মূল বা একদম বেসিক সমীকরণ। এখন আমাদের এক্সপেন্ডেড সমীকরণ আছে যেটা বর্ধিত সমীকরণ বলা হয়, একটু বাড়াইছি আমরা। কি বাড়ি দেখো, সো আমরা সবই ঠিক রাখবো এল। এখন এই ওই এর জায়গায় যে চারটা উপাদান ছিল না ভাইয়া পড়াইছি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, সি ফর ক্যাপিটাল, আর ফর রেভিনিউ, ই ফর এক্সপেন্সেস, ডি ফর ড্রয়িংস। সো এটা এখন জাস্ট বসাই দিবা। সো এল প্লাস সি, সি মানে কি মূলধন মানে ক্যাপিটাল, আর মানে কি রেভিনিউ বা আয়, ই মানে কি এক্সপেন্সেস মানে ব্যয়, ডি মানে কি ড্রয়িংস। এইটাই কি হইলো বলো, এটা কি আমাদের বর্ধিত সমীকরণ। এটা পাইছি কোথা থেকে, ওই থেকে পাইছি। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের মূল বা বেসিক সমীকরণ, মূল। এটাকে আমাদের বর্ধিত। একটা ইনস্ক্রিপশন নিয়ে রেখে দাও, হয়ে যাবে কাজ। বুঝতে পারছো? শেষ। এখন 27 বছর বা 28 বছর বইটা খোলো, দেখো একটা শর্টকাট দেওয়া আছে, তোমরা এটা ভাই বুঝে দিচ্ছি। যে 13 পৃষ্ঠা খোলো, এটা দেখো 13 পৃষ্ঠায় 5টা জিনিস আছে, ওইটা একটু খোলো। যেখানে বলা আছে মোট সম্পদ বাড়লে মোট দায়িত্ব মালিকানা সত্ত্ব বাড়বে, এটা আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। দেখো সো দেখো আমাদের a ইকুয়ালস টু এল প্লাস এ, আমরা সমীকরণ বারবার লেখা লাগতেছে, না মুছতে পারতাম। ওকে, সো এটা মনে করো বাম পক্ষ, এটা লেফট হ্যান্ড সাইড, ম্যাথ করতেছে, বুঝছো? এটা কি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। দেখো শর্ট করে মাথায় রাখবো যে বাম সাইডে যদি একটা বাড়ে, এই সাইডে যে একটা বাড়ে, এই সাইডে যে কোনো একটা বাড়বো, এই সাইডে একটা কমবে, এই সাইডে যে কোনো একটা কমবো। বুঝিয়ে দিচ্ছে যে এটা কি সম্পদ, এর দায় প্লাস মালিকানা সত্ত্ব। যদি সম্পদ বাড়ে, সম্পদ যদি বাড়ে, মোট দায় অথবা মালিকানা সত্ত্ব, দায় অথবা মালিকানা সত্ত্বের যে কোনো একটা বাড়বে। এটা তোমার সুন্দর লেখা আছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। যদি সম্পদ বাড়ে, মোট দায় অথবা মালিকানা সত্ত্বে যে কোনো একটা বাড়বে, কোনটা আমরা জানি না, করতে গেলে বুঝবো। যদি সম্পদ কমে, মোট দায় অথবা মালিকানা সত্ত্বে যে কোনো একটা কমবে। বুঝতে পারছি? আবার দেখো সম্পদের এক সাইড যদি বৃদ্ধি পায়, একটা সম্পদ বৃদ্ধি পাইলে আর একটা সম্পদ কি কমবো, এটা বুঝছো? একটা সম্পদ বৃদ্ধি পেলে আর একটা সম্পদ কমবো। এখন উদাহরণ লাগবে, আচ্ছা দিচ্ছি। মনে করো
আর শুরুতে যাই যে মোট সম্পদ বৃদ্ধি পাইলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়ে। দেখো এখানে প্রথমটা কি হইতে পারে যে মূলধন আনয়ন। মূলধন আনয়ন করলে লিখলাম না, জাস্ট বলে দিই মূলধন আনয়ন করলে মনে করো 50,000 টাকা মূলধন আনয়ন, নগদ টাকা বাড়ে 50,000, 50 কে লিখবো তুমি তো জানো। আর মূলধন লিখবো কি 50 কে, তাহলে নগদ টাকা বাড়ছে আর মূলধন বাড়ছে, বুঝতে পারছো এটা। এন্ড সেকেন্ড ওয়ান দেখো বেতন প্রদান করা হলো, বেতন প্রদান। সেকেন্ড ওয়ানে দেখো যে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে, বেতন প্রদান মনে করো 5K। ওকে, দেখেন কি হবে নগদ টাকা কমবে, সো মোট সম্পদ মাইনাস, আর ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয় মালিকানা সত্ত্ব হ্রাস হবে, বুঝতে পারছি এটা। ওকে, নেক্সট ওয়ান এখানে বলছে একটা সম্পদ বৃদ্ধি পায় আর একটা সম্পদ হ্রাস পাবে। মনে করো একটা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দান বা আসবাবপত্র ক্রয়। সো ব্যাংকে জমা দিলে কি হয়, পকেটে টাকাও নাই, বুঝছো। ব্যাংকে জমা দিলে কি হয়, পকেটের টাকাটা, পকেটের টাকার একটা সম্পদ, এই সম্পদটা কমে যায়, নগদ টাকা কমে যায়, তখন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি পায়। সেম জিনিস, একটা সম্পদ কমলো আর একটা সম্পদ বৃদ্ধি পেলো। আসবাবপত্র, আসবাবপত্র ক্রয় করলে কি হয়, মনে করো আমি একটা ল্যাপটপ ক্রয় করলাম, ল্যাপটপ পাইছি, নগদ টাকা চলে গেছে, দুইটা কিন্তু সম্পদ, একটা বাড়ছে একটা কমছে। ঠিক সেম এটাও হবে, জাস্ট উল্টাটা, এটা যদি কমে এটা বাড়বে। যেমন এটা কি আমার নগদ টাকা চলে গেছে, আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, বুঝে গেছে এটা। আবার ঠিক সেম এখানেও যে পাওনাদার বৃদ্ধি পেলে বা দায় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমবো, বুঝতে পারছি নাকি। আবার যদি দায় কমে মালিকানা সত্ত্ব বাড়বে, ঠিক সেম ওয়েতে, বুঝে গেছে। তাই প্রথমে যদি আমি একের সাথে বলি যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্বের যে কোনো একটি কমবে, একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ বৃদ্ধি পাবে, একটি সম্পদ কমলে আরেকটি সম্পদ বৃদ্ধি পাবে, সেম জিনিস। তো দায় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমবো, দায় কমলে মালিকানা সত্ত্ব বাড়বে, হয়েছে না, শেষ। আমাদের নেক্সট টপিক কি আছে একটু দেখো, দেখি করাই দেওয়া লাগবে, করাবো এটা। দেখো এখানে কিছু উদাহরণ আছে, এটা আমি করাচ্ছি না, এটা আমি আরো ডিটেলস তোমাদের এখানে বুঝিয়ে দিব। সো আমাদের এখানে একটা দেখো উদাহরণ দেওয়া আছে, এটা আমরা করি যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। দেখো 15 পৃষ্ঠা আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, এই যে হাসান অ্যাসোসিয়েটস জানুয়ারি 1, 2017 তারিখে আইন পেশা অফিস, আইন পেশা উকিল বেটায় ল ফার্ম চালু করে দিচ্ছে, আইন পেশা অফিস চালু করেন, প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ। চলো আমরা ম্যাথটা শুরু করি। এখন এবারে নাম কি, হাসান অ্যাসোসিয়েটস দিলাম না। ওকে, দেখো ঘর করো আগে, এখন গড় অনেকে অনেক রকম করে, গড় করলেই হয়, প্যারা নিয়ে লাভ নাই। অনেকে দেখবে ব্যালেন্স বারবার নামায়, ব্যালেন্স নির্ণয় করে, ওইটার পক্ষে আমি না। ব্যালেন্স বারবার নির্ণয় করলে কি হয়, তোমাদের ক্যালকুলেশন অনেক বেশি লেংদি হয়ে যায়, এটা প্যারা লাগে। একবার ভুল করলে অঙ্ক যতই মিলুক, একটা স্টেজে ভুল করবা অঙ্ক শেষ। তো আমি কি করবো এখানে, দেখো সম্পদ, এখানে সম্পদ লিখবা, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, দেখা যায় মালিকানা সত্ত্ব। ওকে, আমাদের এখন দেখতে আমাদের সম্পদে কি কি সাইড আছে। ওকে, এখানে আমাদের কি হবে, তারিখ হবে, তারিখ। এটা কত, 2017 জানু। আমরা কিন্তু হিসাব বিজ্ঞানে জানো খুব মজা করে জানো রেখে জানু নামে ডাকি, ঠিক আছে। জানু 2017 জানু 1, জানু মানে জানুয়ারি, জানুয়ারি 1। দেখো আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো, অর্থাৎ ওনার বিজনেসটা কি আইন পেশা নিয়ে, অর্থাৎ উনি একটা ল ফার্ম চালায়, উকিল, বুঝছো। সো 50 টাকা মূলধন বিনিয়োগ করলো, এখানে দুটা পক্ষ বের করো। যখন মূলধন বিনিয়োগ করছে, আমাদের তো ফিক্সড ঘর হবে, মালিকানার সাথে একটা ঘর হবে, তাই না, মূলধন ঘর দিয়ে দাও। আর এখানে নগদ টাকা একটা ঘর তো অবশ্যই হবে, নগদ। ওকে, দেখো এটা আমাদের ফিক্সড বলা যায়। কি করছে, 50 টাকা মূলধন বিনিয়োগ করছে, এটা লেনদেন, এটা কোনো সমস্যা নয়, আমরা জানি। এখানে মূলধন বিনিয়োগ করার ফলে কি হয়েছে, ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে, বসায় দাও। নগদ টাকা কত, দেখো
50,000 টাকা, নগদ টাকা 50 টাকা বৃদ্ধি পেয়েছে, বুঝছো? অপরদিকে মালিকানা সত্ত্ব কত বৃদ্ধি পেয়েছে? 50,000 টাকা। মূলধন বৃদ্ধি পেল। প্রথমটা বুঝছি, আস্তে আস্তে বুঝাবো, ক্লাসটা একটু লেংদি হোক, বেসিকটা অনেক স্ট্রং করি। আমার বেসমেন্ট যত স্ট্রং হবে আমার তত আমি হিসাব ভালো করতে পারবো। ওকে, 2 তারিখ দেখো, জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো। ভাড়া পরিশোধ করছে, এটা লেনদেন আমরা জানি। কারণ ভাড়া পরিশোধ করলে কি হয়েছে? ভাড়া পরিশোধ করলে আমার নগদ টাকা কমে গেছে, নগদ টাকা কমাই দিই। জানু 2 তারিখ ভাড়া পরিশোধ 3,000 টাকা, নগদ টাকা কমছে। এখানে কিন্তু মাইনাস সাইন, আমরা হিসাব করে ব্র্যাকেটটাকে মাইনাস ইউজ করি। সো ভাড়া পরিশোধ করছে 3,000 টাকা। এখন ভাড়া পরিশোধ করলে কি হয়? ভাড়া কেমন একটা ব্যয় না? ব্যয় ছিল কিনা দেখা যায়, এটা ভাড়া কিন্তু আমার একটা ব্যয়, তাই না? এই ব্যয়টা মালিকের সাথে কি হয়? মাইনাস হয়। ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। সো এটা কি, ভাড়া ব্যয় যদি বৃদ্ধি পেয়েছে এখানে মাইনাস হবে। আমরা আবার শর্টকাটে বুঝতে পারি যে মোট সম্পদ কমলে মোট দায়িত্ব মালিকের সাথে কমবে। সেটা বুঝতে পারছি। 7 তারিখে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো। ভাইয়া একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, ধারে ক্রয় করলে কি হয়? নোট করে রাখেন এটা, ধারে ক্রয় বা বাকিতে সেম জিনিস, ধারে বাকিতে ক্রয় করলে কি? পাওনাদার। পাওনাদার, এখন এটা মানে প্রদেয় হিসাব বলবো, পাওনাদার বা প্রদেয় হিসাব। 28 ব্যাস, তোমরা কিন্তু প্রদেয় হিসাব লিখবা। ওকে, ধারে বা বাকিতে বিক্রয়, এটা কি? প্রাপ্য বা দেনাদার। প্রাপ্য বা দেনাদার, যতটুকু দরকার ততটুকু বলে দেবো, এক্সট্রা কিছু বলার দরকার নেই, যাতে তোমাদের বার্ডেন মনে না হয়। এখন দেখো 7 তারিখে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, ধারে ক্রয় করছে, সেহেতু আমরা কি? পাওনাদার হবে, এটা আমরা জানি। এখন ধারে কি ক্রয় করছে ভাইয়া? ধারে তোমার সম্পদ কিনছে, অফিস যন্ত্রপাতি। অফিস যন্ত্রপাতি আমাকে একটা সম্পদ, আমার আরেকটা করে বেশি লাগবে, বুঝছো? অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। ওকে, এখন দেখো ধারে কিনছে 15,000 টাকা। সো আমার এখন কি হবে? 7 তারিখে অফিস সরঞ্জাম টাকাটা বাড়বে, 15,000 টাকা বাড়বে, এখানে 15,000 টাকা। অপরদিকে পাওনাদার 15,000 টাকা বৃদ্ধি পাবে, পাওনাদার 15,000 টাকা বৃদ্ধি পাবে। বুঝতে পারছি। আর হিসাব সমীকরণ করার ক্ষেত্রে মাথায় একবার দুই সেট সমান আছে, দেখো 50 50, -3 -3, 15 15। এবার যদি মাথায় রাখতে পারো, লাস্টে প্যারা খাওয়া হয় না, এরকম প্যারা খাওয়া লাগবে না। ঠিক আছে, 10 তারিখ দেখো, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। উনি ভাই সার্ভিস দেয়, উনি তো মাল বিক্রি করবে, সার্ভিস দেয়, পণ্য তো বিক্রি করবে না। তো সার্ভিস দিতে অনেক কিছু আয়। তো নগদে সেবা দেওয়া হলো, আইনি সেবা দেওয়া হলো, নগদ টাকা পাইছি। নগদ টাকা কত পাইছি? 6,000 টাকা। 6,000 টাকা, যেহেতু এটা আয় হয়েছে, আয় হলে আমার কি হবে? প্লাস হবে এখানে। ওকে, 6,000 টাকা, বুঝতে পারছি। এখন দেখো 15 তারিখ, 15 তারিখ পড়ো, তোমরা বইটা আগে খুলে নেবা। বই ছাড়া ক্লাস করলে এটা ক্লাস না, রিলস দেখার মতো হয়। বইটা খুলবা, বইটা নিবা, ক্যালকুলেটর নিবা, আর মেয়েরা যারা আসছো পেন্সিল নিয়ে বসবে একসাথে, তাই না? ওকে, অফিস কর্মচারী বেতন পরিশোধ 2,000 টাকা। বেতন পরিশোধ, বেতন পরিশোধ করলে কি হয়? নগদ টাকা চলে যায় আর ব্যয় বৃদ্ধি পায়। ওকে, তো দেখো নগদ টাকা চলে যাবে, বেতন দিছি 2,000 টাকা, এটা কি মাইনাস, আর এখান থেকে এটা কি হবে? মাইনাস হবে। কেন মাইনাস হলো? ব্যয় তোমার মালিকের সাথে একটা উপাদান, বুঝছি তো। দেন ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এটা কত? 20 তারিখ। হ্যাঁ, এখানে একটু আমি তোমাকে একটু অ্যাডভান্স একটা জিনিস শিখিয়ে দিই। দেখো, তোমাদের বাসায় তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে তোমাদের বাবা মার তো অ্যাকাউন্ট আছে, তাই না? ব্যাংক থেকে যখন ঋণ নেই, দেখো বর্তমানে ব্যাংকগুলো কি করে, আমরা যখন ব্যাংক থেকে ঋণ নেই, ওই ব্যাংক কি করে, তোমার ওই ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে না, ওই ব্যাংকের ঋণের টাকাটা তোমার ব্যাংক হিসাবে ডিপোজিট করে দেয়, ব্যাংক হিসেবে ডিপোজিট করে দেয়। এটা তো বুঝছো। এই জন্য আমরা যদি করতে পারি, যে আমি যদি এখানে ব্যাংক হিসাবটা দিই, মনে করো ব্যাংক থেকে কি করছে, ঋণ নেওয়া হলো, ঋণ না হলে কি হয়, বর্তমানে করে তোমার ওই ঋণের টাকাটা তোমার নিজের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয়। সো ব্যাংকের টাকা ব্যাংকই রইলো, এরকম একটা জিনিস হয়। সো আমরা এখানে ব্যাংক হিসাবও দিতে পারি, এখানে ব্যাংক হিসাব দিতে পারি এবং এখানে ব্যাংক ঋণ হিসাব দিতে পারি। বুঝতে পারছো? বাট আমাদের বইতে এটা কিন্তু যুক্তিযুক্ত বেশি। ভাই যে
জিনিসটা বললাম বা যে ট্রিটমেন্ট এটা তো যুক্তিযুক্ত বেশি, বাট আমাদের টেক্সট বইতে এটাকে নগদে হিসেব দেওয়া হয়েছে যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে তোমাকে নগদে টাকা দেওয়া হবে, এরকম একটা জিনিস বলা আছে। সো আমরা এই হিসেবে করব, বুঝে গেছে? বাট আমি যে জিনিসটা বললাম এইটা কিন্তু বেশি লজিক্যাল ছিল, বুঝতে পারছো? যে ব্যাংকে টাকা বাড়বে আর অপর দিয়ে ব্যাংক ঋণও বাড়বে, এইটা। বাট যেহেতু টেক্সট বই দিছে যে নগদে কাউন্ট করতে বলছে, আমরা নগদে দিব। ওকে, তো দেখো আমাদের এখানে একটা গড় হবে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কেমন একটা দায়, বুঝতে পারছি? ওকে, এটা ধরো পাওনাদার, এখানে লিখি পাওনাদার, একটা কি ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ পাওনা ছিল 15,000 টাকা। ওকে, এখন ব্যাংক ঋণটা হয়েছে আমার অ্যাকচুয়ালি 20 তারিখে। তো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, আমার নগদ টাকা পাইছি কত, 20,000 টাকা। অপরদিকে দায় বৃদ্ধি পেয়েছে কত, দায়ের নামটা কি ব্যাংক ঋণ, 20,000 টাকা, ব্যাংকে 20,000 টাকা দায় বৃদ্ধি পেয়েছে, বুঝতে পারছি? দেখো 24 তারিখে দেখো মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো, ধারে সেবা দিচ্ছে। এটা কিসের জন্য হলো? যে ধারে বিক্রয় করছো, উনি তো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এজনকে ধারে সেবা দিছে, ধারে বা বাকিতে সেবা দিছে, ধারে বা বাকিতে বিক্রয় করছে, সেম জিনিস। তার মানে কি প্রাপ্য হিসাব আসবে, দেনাদার বা প্রাপ্য হিসাব। আমার প্রাপ্য হিসাবটা লিখি প্রাপ্য হিসাব। সো প্রাপ্য হিসাব বাড়ছে, এটা কত তারিখ, তখন 24 তারিখ। আমি বাকিতে সেবা দিয়েছি 7,000 টাকা, সো প্রাপ্য হিসাব 7,000 টাকা বাড়বে। অপরদিকে আমার আয় বৃদ্ধি পাইছে 7,000 টাকা। শেষ। দেখো 29 তারিখ, 29 তারিখটা পড়ো। আমি যে দেখো 7 তারিখে যে যন্ত্রপাতি কিনছিলাম 15,000 টাকায়, সেখানে আমি 10,000 টাকা পরিশোধ করে দিচ্ছি, যে ভাই 10,000 টাকা পরিশোধ করে দিচ্ছে। সো আমার পাওনাদার কমবে, যেহেতু বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ ক্যাশে পরিশোধ করছি না, ক্যাশ কমবো। পাওনাদার এই যে 15,000 টাকা পাওনাদার 10,000 টাকা কমে যাবো, বুঝে গেছে? সো দেখো 10,000 টাকা পরিশোধ করে 10,000 টাকা এখানে কমে যাবে, কমলো 10,000। আর এখান থেকে পাওনাদার এই 10,000 টাকা কমবে। শেষ হয়েছে তো? ওকে, এখন একটু ক্যালকুলেটর দেখো, যোগ টোগ করে দেখো। আমি তো ক্যালকুলেটর নিয়ে নিই, দাঁড়াও ক্যালকুলেটর নিয়ে আসি আমি একটু, দাঁড়াও। ওকে, দেখো এখানে একটু যোগ বিয়োগ করে দেখো। এখানে তো কত বেশি, 15,000 টাকা, 15,000 টাকা। এখানে কত 7,000। এই ব্যাংক ঋণে কত 20,000 টাকা ব্যাংক ঋণ আছে, 20,000 টাকা। আর 15 থেকে 10 গিয়ে থাকে কত, 5,000 টাকা। তারপরে এখানে তোমার 50, দাঁড়াও মাইনাস কত, 3,000 যোগ 2,000, 5,000 টাকা মাইনাস, তাই তো? সো 56, 50, 56, 56, 63, 63 থেকে বাদ দিব কত, 3 দিয়ে 5,000, এখানে 58,000 টাকা। দেখো তো ভাই ক্যালকুলেশন ঠিক হয়েছে কিনা, তোমরা সাথে সাথে একটু করবে যে ভুল যাতে না হয়, বুঝে গেছে? আর এখানে দেখো আমরা একসাথে করবো, সুবিধা কি দেখো, 30, 3,000, 5,000, 15,000, 15 মাইনাস ফিগার। আর দেখো 50, 56, 70, 76, 76 থেকে 15 বাদ দাও, 76 মাইনাস 15, এখানে দেখো কত, 61,000 টাকা। এখন তিনটা যোগ করো, এখানে তিনটা যোগ করো, কত, 15, 7, 61, 83,000 টাকা আসে। দাঁড়াও, আসার তো কথা, দাঁড়াও, 58 যোগ 20 যোগ 5, হ্যাঁ 83,000 টাকা আসে। এখানে খুব কনফিউজ থাকে, বুঝছো? না হইলে আবার হিসাব চেক করতে হবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। তো আমরা কি করব, এই যে আমাদের এটা শেষ, জাস্ট একটু ক্লোজিং করে দেবে এখানে সুন্দর ডিজাইন করে। শেষ। কত পেরা, 4-4, ঠিক আছে? বুঝতে পারছো এটা? এটা আমাদের কত পৃষ্ঠা দেখো, এটা আমাদের 15 পৃষ্ঠার যে উদাহরণটা দেওয়া আছে, এটা এটা আমার বইয়ের 15 পৃষ্ঠার যে উদাহরণটা দেওয়া আছে, এটা তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। এটা যদি সবচেয়ে ইউজেস একটা ছবি হয়ে থাকে আমাদের গ্যালারিতে, আমি ইউনিভার্সিটি ক্লাসরুমে আমি নিজেও এটা করি, ছবি তুলে নিয়ে আসি, আর কোনো কাজ দেয় না, বাসায় যে নোট করবো, এই নোট আর করা হয় না জিন্দিগিতে। তো সাথে সাথে তোমরা নোট করে ফেলো, আমাদের মতো হবে না। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো। এইবার ভাই আমাদের ডকুমেন্ট আসে, দলিল পত্র। বেসিকে
আমরা প্রায় অর্ধেক ক্লাস আমাদের শেষ। এখন আমাদের কি দলিল, ডকুমেন্টস। আমাদের হিসাব বিজ্ঞানে বা লেনদেন অনেকগুলো দলিল দেওয়া হয়। দলিল বলতে কি ওই জমির দলিল পাতি না কিন্তু, বুঝছো? যে মনে করো তোমরা শপিং করতে গেলা বা শপ মধ্যে বা কোনো আউটলেটে শপিং করতে গেলা, তোমার সাথে একটা ওই যে মেশিন থেকে বের হয় না একটা স্লিপ, ওটা ধরায় দেওয়া হয়, ইনভয়েস দেওয়া হয়, মেমো দেওয়া হয় যে মামা মেমো দিলেন না, এরকম যদি প্রাকটি মিলাবা। সো আমাদের এখানে অনেকগুলো আমরা আলোচনা করে দেখো, আমাদের এখানে আলোচনা করা হবে, দেখো চালান। তোমাদের এইখানে আরো অনেক আছে, চালান, ক্যাশ মেমো, ইন্টারনেট আরো অনেক বেশি পাবা। ক্যাশ মেমো, আমাদের আছে বাউচার, একটু দেখাই দিলাম কি কি আসে। দেন আছে তোমার ডেবিট নোট, ক্রেডিট নোট। ওকে, এখন আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করি, চলো। এই পাঁচটা জিনিস আমাদের এখান থেকে আসবে, এখান থেকে একটা আলাদা সেন্সিয়াল হয় যে ছক দিয়ে, আর ছকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, শিখাই লাগবে। এখানে বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে তোমার চালান, ক্যাশ মেমো বেশিরভাগই আসে। তারপর এখন ডেবিট নোট, ক্রেডিট নোট আসে, মানে পাঁচটা ইম্পর্টেন্ট তোমার, বুঝে গেছে? একটা একটা করে শুরু করি। শোনো ভাইয়া, একটা ক্লাস তখনই ইফেক্টিভ হবে, আমার কষ্ট সার্থক হবে, যখন তুমি খাতা কলম যাবতীয় পুরো সকল কিছু নিয়ে সুন্দর করে পড়ালেখার উদ্দেশ্যে ক্লাসটা করতে আসবে। জাস্ট রিল দেখলাম ভাইয়া ক্লাসটা এরকম করলে তো হবে না, পড়ালেখার উদ্দেশ্যে করতে হবে, বুঝে গেছে? সো আমরা এখন টপিকটা শুরু করি, চালান। দেখো, চালান, এই চালান তোমরা বেশিরভাগই দেখছো ভাইয়া, চালানে কি লেখা থাকে? ইনভয়েস লেখা থাকে। এটা আমরা যে পাঞ্জাবি কিনি না বা শপিং করি না, তখন দেওয়া থাকে ইনভয়েস, চালান। এখন বলো, চালান কেন প্রস্তুত করা হবে? চালান প্রস্তুত করা হয় ধারে ক্রয় বিক্রয় লিপিবদ্ধ করার জন্য। এই আমি একটা নোট দিব, এই নোটটা সবাই উঠাবা, ঠিক আছে? আচ্ছা, এটি এই দিক দিয়ে এনে দিই, তাহলে আমার পুরো বোর্ডে হয়ে যাবে। আচ্ছা, চালান কেন প্রস্তুত করা হয়? ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য, ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। একটু উঠাবা বা স্ক্রিনশট দিবে, এটা নোটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগে, এটা বোর্ড পরীক্ষা বা প্রিটেস্ট পরীক্ষা, তোমার নোটটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার সকালে বা আগের রাতে তুমি সকলগুলো অধ্যায় রিভিশন দিয়ে পারবা না ভাইয়া। তো তুমি যদি এগুলো দেখে যাও, সকল একটা সামারি মাথায় সামক হয়ে যায়, ঠিক আছে? চালান কেন প্রস্তুত করা হয়? ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। এখন বুঝা লাগবে যে চালান কে প্রস্তুত করে। চালান প্রস্তুত করে কে? বিক্রেতা। চালান বিক্রেতা প্রস্তুত করে। চালান কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে। আচ্ছা, বিক্রেতা নিকট এটা কি চালান? মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো লাগে, বিক্রেতা নিকট এটা কি? বিক্রেতার নিকট বহি চালান। বিক্রেতার নিকট বহি চালান, বহি চালান মানে কি করতেছে? দোকানদার যে বিক্রেতা, তাই না? ওই বিক্রেতা ভাই আপনার কপি লয়ে যান, বিক্রেতা বহি চালান। আচ্ছা, প্র্যাকটিস তুমি দেখো না কখনো? ওই যে একটা এরকম থাকে, তিনটা থাকে, বুঝছো? এই যে একটা কার্বন পেপার থাকে, একটা অংশ লিখে তোমার ছিঁড়ে দিয়ে দেয় ওটা, আর দুটো ওদের কাছে থাকে, এটা আর কি। সো বিক্রেতা এটা কি? বহি চালান। এবং তুমি বা আমার কাছে মানে ক্রেতার কাছে, ক্রেতার নিকট এটা কি? আন্তঃচালান। আন্তঃচালান। এখন ভাইয়া চালানে কি থাকে? চালানে কি থাকে? পণ্যের মান, মূল্য, পরিমাণ, বিবরণ এবং শর্তগুলা থাকে, এটা কি চালানে উল্লেখ থাকে। আরেকটা কি দেখো, এই চালান দেখে বিক্রেতা কি প্রস্তুত করে? চালান দেখে বিক্রেতা কি প্রস্তুত করে? বিক্রয় জাবেদা প্রস্তুত করে। এটা জাস্ট মাথায় রাখো, বিক্রয় জাবেদা প্রস্তুত করে। আচ্ছা, বিক্রয় জাবেদা জিনিসটা কি? বিক্রয় জাবেদা হচ্ছে তোমার যেখানে বাকিতে বিক্রয় লিপিবদ্ধ করা হয়, এটা আমরা জাবেদা শিখবো আরো ডিটেলস। আবার এই চালান দেখি তোমার ক্রেতা কি? ক্রয় জাবেদা প্রস্তুত করে, ক্রয় জাবেদা প্রস্তুত করে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, সবচেয়ে ইম্পর্টেন্ট নোটগুলো এখানে পাঁচটা, পাঁচটা না ছয়টা, ছয়টা কিন্তু ইম্পর্টেন্ট। একটা স্ক্রিনশট নিয়ে তুমি নোট করে ফেলো। ওকে, আর দেখো এখানে কিছু শর্ত আছে, একটা যে মালের শর্ত, কন্ডিশন দেওয়া থাকে, শর্তটা নিয়ে আমাদের একটা এমসিকিউ আসে। শর্তটা দেখো, যেখানে থাকে 2/10 নিট 30 বা 2/15 নিট 45 বা 60। ওকে, এইগুলোর মানে কি ভাইয়া?
2/10 নিট 30 বা 2/15 নিট 45, এগুলো মানে কি? তো দেখো 10 দিনের মধ্যে তুমি টাকাটা পরিশোধ করো, 10 দিনের মধ্যে 10 দিনের ভিতরে তুমি টাকাটা পরিশোধ করে দাও, তাহলে তুমি 2% ভাগটা পাবা। কয় পার্সেন্ট? 2%। লোভ দেখালো যে ভাই আপনি যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেন তাহলে আপনি 2% ভাগটা পাবেন। বাট অবশ্যই আপনাকে 30 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করা লাগবে, অবশ্যই 30 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করা লাগবে। এটা কি সেম জিনিস। আপনি যদি 15 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করেন আপনি 2%, 3% বা যা লেখা থাকবে বার্তা পাবেন, কিন্তু অবশ্যই আপনাকে এই 45 দিন ভিতরে টাকাটা পরিশোধ করা লাগবে। এটা কি আমাদের কন্ডিশন বা শর্ত যেটা বলা হয়। ওকে, চালানটা তাহলে আমরা বুঝছি, শেষ। এখন আমাদের সেকেন্ড ওয়ান আছে তোমার ক্যাশ মেমো। ক্যাশ মেমো, সো ক্যাশ মেমো নিয়ে বেশি আমার কিছু নাই। তোমার দেখো ক্যাশ মেমো কি, ক্যাশ মেমো কেন প্রস্তুত করা হয়? ক্যাশ মেমো হচ্ছে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়। নগদে, বাকির কোনো অপশন নেই এখানে। নগদে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়, নগদে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়। এইটা কে প্রস্তুত করে? এইটা বিক্রেতা প্রস্তুত করে, বিক্রেতা প্রস্তুত করে, বিক্রেতা প্রস্তুত করে। এখানে একটা আছে আমার এমসিকিউ তে বেশিরভাগ আসছে তোমাদের, যে চাল ক্যাশ মেমো কত সেট বা কত কপি করা হয়? ক্যাশ মেমো 3 সেট করা হয়, ক্যাশ মেমো 3 সেট বা কপি করা হয়, 3 কপি করা হয়, কপি করা হয়। ওকে, এখন 3 সেট, 3 সেটের কাজ কি? 3 সেটের ভিতরে দেখো একটা সেট তোমারে দিবে, তুমি কে? ক্রেতাকে দিবে, কাস্টমারকে দিবে, কাস্টমারকে দিবে একটা সেট, আর একটা সেট বিক্রয় প্রতিনিধি রেখে দিবে, বা আরো যদি প্র্যাকটিক্যালি বলি একটা সেট স্টোরে থাকবে বা শাখা থাকবে, আর লাস্ট অন যে 3 নম্বর সেটটা থাকে ওই ক্যাশমেমোর কপিটা তোমার সেন্ট্রালে পাঠিয়ে দেওয়া হয়। এটা বুঝে গেছে? আর একটু যদি অ্যাডভান্স বলি, ডিটেলসে বলি, যে ক্যাশ মেমো দেখে ভাইয়া, এই ক্যাশ মেমো দেখে বিক্রেতা কি প্রস্তুত করে? এই ক্যাশ মেমো দেখে বিক্রেতা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করে। এটা একটু অ্যাডভান্স এক্সট্রা, যারা অনেক জানতে পছন্দ করো তাদের জন্য। ক্যাশ মেমো দেখে বিক্রেতা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করে, নগদ প্রাপ্তি জাবেদা। এইটা কোন অধ্যায়ের অঙ্ক, কোন অধ্যায়ের কনসেপ্ট? এটা অষ্টম অধ্যায়ের কনসেপ্ট নগদান বইয়ে। যখন আমরা ক্লাসটা আসবে তখন আরো ডিটেলসে বুঝিয়ে দিব। এখন ক্রেতা ক্যাশ মেমো দেখে কি প্রস্তুত করে? নগদ প্রদান জাবেদা। এটা বইতে নাই, তাও ভাই জানাই দিলাম, নগদ প্রদান জাবেদা। একটু সময় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ডান। আমাদের এখন আছে কি ভাউচার। ভাউচারটা তো সবাই জানো, ভাউচার দেয়, সাথে সাথে ইনস্ট্যান্ট ভাউচার দেওয়া হয়। আচ্ছা, ভাউচারটা কি আমার লেনদেনের প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয়, তাই না? যে অনেক সময় ফেরত দিতে যায় না যে মাল, যে আমার কাছে মালটা নিছেন, প্রমাণ কি? স্লিপটা ধরাই দিবা, শেষ। দেখি ভাউচার বা প্রমাণপত্র, শেষ। এখন ভাউচার আমার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা কি ডেবিট ভাউচার, ডেবিট ভাউচার, আরটা কি তোমার ক্রেডিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ওকে, ভাউচার দুই প্রকার, ফার্স্ট হচ্ছে ডেবিট ভাউচার এবং সেকেন্ড হচ্ছে ক্রেডিট ভাউচার। আর ডেবিট ভাউচারটা কি, ওর কামটা কি, তাই? একটা কথা বলে রাখি যে ডেবিট বা মেনলি ভাউচার দেখে তোমার নগদান বই প্রস্তুত করা হয়, নগদান বই প্রস্তুত করা হয়। আবার নগদান বই যদি এখন শুরু করে অন্য 1 ঘরা 2 ঘরা 3 ঘরা বহু ঘরা খুচরাও থাকে আবার, তাই না? অষ্টম অধ্যায়ের কাহিনী। নগদান বই প্রস্তুত করা হয়। ওকে, এটা লিখে নাও। এখন দেখো ডেবিট ভাউচার জিনিসটা কি। ডেবিট ভাউচার দেখো, ডেবিট ভাউচারে আমরা পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের জন্য এই ভাউচারটা প্রস্তুত করে থাকি। একটা মাথায় রাখবে যে পণ্য ক্রয়, পণ্য ক্রয় ব্যয়ের জন্য, এই দুইটা জিনিস হলো ব্যয়ের জন্য আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করে থাকি, ডেবিট ভাউচারটা প্রস্তুত করে থাকি। কিসের জন্য? পণ্য ক্রয় এবং ব্যয়ের সাপেক্ষে বা ব্যয়ের জন্য আমরা ডেবিট ভাউচারটা প্রস্তুত করে থাকি। আমরা ক্রেডিট ভাউচারটা কেন প্রস্তুত করে থাকি? এটা অপোজিট, পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় বা আয়ের জন্য, আয়ের জন্য আমরা কি ক্রেডিট ভাউচারটা প্রস্তুত করে থাকি।
সেম জিনিস স্ক্রিনশট নাও বা নোট করে রাখো। আমাদের এখন কি আছে, চালান শেষ করলাম, ক্যাশ মেমো শেষ করলাম, বা হচ্ছে দুইটাই শেষ করলাম, এখন আছে কি ডেবিট নোট আর ক্রেডিট নোট, লাস্ট ওয়ান। তারপরে ক্লাস শেষ, কি মজা তাই না? তারপরে ছুটি। ডেবিট নোট। এখন ভাইয়া ডেবিট নোট জিনিসটা কি আবার বলেন, কেন প্রস্তুত করা হয়? নোট হিসেবে দিয়ে দিচ্ছি। ডেবিট নোট হচ্ছে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য, লেখো, সরি, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য বিক্রেতাকে যে চিঠি বা নোট দেওয়া হয় বা ডকুমেন্টটা দেওয়া হয়, নোট দেওয়া হয়, তাকে আমরা কি বলবো? ডেবিট নোট বলবো। এই ডেবিট নোট কে প্রস্তুত করে? ডেবিট নোট অবভিয়াসলি ক্রেতা প্রস্তুত করে। কে? ক্রেতা প্রস্তুত করে থাকে। কার উদ্দেশ্যে প্রস্তুত করে থাকে? ভাই বিক্রেতারে দিমু। কেন দিমু? ওর কাছে মাল কিনছিলাম, ওর 10,000 টাকা মাল কিনছিলাম, 5,000 টাকা মালই নষ্ট, ডিফেক্টেড। মাল কি আমি রাখবো? ভাই আপনার মাল আপনি নেন, এই নোটটা দিয়ে দেবো সাথে, ঠিক আছে? তো ক্রেতা প্রস্তুত করে থাকে। ওকে। এখন আমাদের এখানে বলা থাকে যে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য আমরা বিক্রেতাকে যে চিঠিটা দেই এটা কি ডেবিট নোট। মনে করো আমাদের নর্মালি এরকম থাকে, আমরা বিবরণে দেই যে জনাব জাহিদ সাহেব আপনার থেকে 120 টাকা করে বা 1000 টাকা করে 10টি শার্ট ক্রয় করা হলো, 10টি শার্ট কিনছিলাম এরকম, বা 1000 টাকা করে 60টি শার্ট আপনাকে ফেরত, এই ত্রুটির কারণে ফেরত প্রদান করা হলো এবং আপনার হিসাবকে ডেবিট করা হলো। এখন এখানে একটা জিনিস, আমি আমি যখন স্টুডেন্ট ছিলাম অ্যাকচুয়ালি আমার একটা সমস্যা ছিল যে ডেবিট করা হলো, ক্রেডিট করা হলো, এটাতে আমি অ্যাকচুয়ালি কি বুঝি? এখানে বলা থাকে যে আপনার হিসাবকে, তোমাদের সমস্যা কিনা আমি জানি না, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার একটা সমস্যা ছিল যে বলা থাকে যে আপনার হিসাবকে ডেবিট করা হলো। তাই এটার মানে কি? ডেবিট করা হলো, এটার মানে কি? এখন দেখো একটু বিহাইন্ড দ্য সিনে যাও, তাই না? ব্যাকগ্রাউন্ডে যে বিহাইন্ড দ্য সিনে যে দেখো, আমরা যখন বাকিতে পণ্যটা ক্রয় করছিলাম, তখন আমাদের জাবেদারে কি ছিল ভাইয়া? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় ডেবিট। আরেকটা কি? পাওনাদার ক্রেডিট। ওকে। পাওনাদার মানে কি? বিক্রেতা বা ওই দোকানদার প্রতিষ্ঠান মালিক আমার কাছে টাকাটা পাইতো। এখন মনে করো আমি কথার কথা 2000 টাকা পণ্য ফেরত পাঠাইলাম, তার মানে কি এই পাওনাদারকে আমি এখন ডেবিট করে দিব। পাওনাদারকে ডেবিট করা মানে কি? পাওনাদারকে কমাই দিচ্ছি, উনি এখন আমার থেকে 2000 টাকা কম পাবে। এইটা হলো ডেবিট করেছে, মানে এই তার হিসাবটাকে আমি ডেবিট করে দিছি। বুঝে গেছে? এখন কি জাবেদা হয়? এখন যখন এটা তো বাকিতে করে জাবেদা, তাই না? বাকিতে, সরি, ক্রয় ফেরতের কি জাবেদা? ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার ডেবিট, আর এটা কি? ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই যে অ্যাডভান্স চলে আসে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই এক্স্যাক্টলি সেম কারণ আমরা বলি যে আপনার হিসাবকে ডেবিট করা হলো। আশা করি বুঝতে পারছো। শেষ? ওকে। দেখো ক্রেডিট নোট, ক্রেডিট নোট সেম, এক্স্যাক্টলি সেম জিনিস। ওই যে ক্রেতা আমাকে পণ্যটা ফেরত পাঠিয়েছে, আমি ভাই দোকানদার মানুষ, বিক্রেতা, আপনি যে আমার কাছে যে পণ্যটা ফেরত পাঠিয়েছেন এই পণ্যটা আমি পাইছি, মানে এই যে পাইছি এটা আপনাকে জানাইতে হবে না যে আপনার ফেরত দেওয়া পণ্যটা পাইছি, এর জন্য আমি এই ক্রেডিট নোটটা প্রস্তুত করি। And কে প্রস্তুত করে? তো বলা হয়ে গেছে অলরেডি, বিক্রেতা প্রস্তুত করে। কেন প্রস্তুত করা হয়? ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে ক্রেতাকে জানানোর জন্য যে চিঠি বা যেই নোটটা দেওয়া হয় এটা কি? ক্রেডিট নোট। লেখা লাগবে? লিখে দিই। কি? ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে, ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বা ফেরত পেলে ক্রেতাকে যে নোটের মাধ্যমে জানানো হয়, এটা বইয়ের সাথে মিলবে না। ক্রেতাকে যে নোটের মাধ্যমে জানানো হয় বা জানিয়ে দেওয়া হয়, এটা কি? ক্রেডিট নোট। এখন ভাই বলে দিলাম ক্রেডিট নোট কেন প্রস্তুত করা হয়। সেম জিনিস, ক্রেডিট নোট কে প্রস্তুত করে? ভাইয়া বিক্রেতা প্রস্তুত করে, রাইট?
ভাইয়া হিসাব বিজ্ঞান অনেক সহজ, আবার অনেক কঠিন যদি তুমি কনসেপ্টটা প্র্যাকটিক্যালি বুঝতে পারো। দেখো হিসাব একটা ভেরি প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তাই না? আমাদের দৈনন্দিন সকল কিছু নিয়ে হিসাব বিজ্ঞান। সো আমরা একটু আশেপাশে তাকে একটু রিলেট করে পড়লে দেখবো হিসাব ভেরি ইজি সকলের কাছে। সো বিক্রেতা প্রস্তুত করে। এখন এইখানে দেখবা, দেখো এখানে আমাদের একটা ছকে দেওয়া আছে, ছকটা নেই। যে বলা আছে দেখো 19 নং পৃষ্ঠায় যাও, 19 পৃষ্ঠা। যে বলছে প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হয় ফেরত পাওয়া গেছে এবং আপনাদের হিসাবের ফেরত মানে মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। এখন এই যে ক্রেডিট করা হয়েছে এটা মানে কি? ক্রেডিট করা হয়েছে। আবার সেম জিনিস আমি আবার বিটিএস এ যাই, বিহাইন্ড দ্য সিনে যাই। ওকে, সো বিহাইন্ড দ্য সিনে যখন দেখবো যে আমরা প্রথমে বাকিতে বিক্রয় করছিলাম, এগুলো একদম আমার কাছে সমস্যা ছিল দেখে আমি তোমাদের বুঝাই দিচ্ছি। আমরা প্রথমে বাকিতে বিক্রয় করছিলাম, তারপরে কাহিনী কি হয়েছে, বিক্রয় ফেরত হয়েছে, মালটা আমার আবার ফেরত রিটার্ন আসছে আমার কাছে। তো দুইটাই দেখাই দিচ্ছি। তো বাকিতে বিক্রয় করলে আমার জাবেদাটা কি হয়েছিল, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আমরা লিখছিলাম বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন ভাই আমি মনে করো 10,000 টাকা পাইতাম, আমার এখানে প্রোডাক্ট একটু সমস্যা ছিল বা ত্রুটিপূর্ণ ছিল বা ক্রেতার মন অনুযায়ী হয়নি বা ক্রেতা যেরকম চাইছিল ওরকম হয়নি, এখন ক্রেতা কি করলো, আমার 2,000 টাকা পণ্য ফেরত দিয়ে দিল। তার মানে আমি তো ক্রেতা থেকে 2,000 টাকা পণ্য পাবো না। এই জন্য কি করলাম, আমি যে হিসাবটা ডেবিট ছিল ওইখান থেকে 2,000 টাকা ক্রেডিট করে দিলাম। তার মানে কি বিক্রয় ফেরত আসলে মনে করো 2,000 টাকা, তাই না? এখানে কি করলাম, আমি কি করলাম, বিক্রয় ফেরতকে ডেবিট করব, বিক্রয় ফেরত ডেবিট কত, 2,000 টাকা। আর এই যে প্রাপ্য হিসাব যার কাছে আমি টাকাটা পাইতাম, দেখো এই যে প্রাপ্য হিসাব ডেবিট, ওর কাছে 10,000 টাকা পাইতাম কিন্তু ওর কাছে আমি 2,000 টাকা পাবো না ওর কাছ থেকে। এটা কি, প্রাপ্য হিসাব ক্রেডিট। এইটা হলো কি আপনার হিসাবকে ক্রেডিট করা হয়েছে, এটার এক্সপ্লেনেশন বলতে পারো। 2,000 টাকা, বুঝতে পারছো? সেম স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো আমাদের এই দ্বিতীয়ত আর কোনো কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। ওকে, নাই। আচ্ছা ভাইয়া তোমাদেরকে এমসি গুলো সলভ করাই দিই। দেখো যেহেতু আমাদের সেকেন্ড ক্লাসটা হতে যাচ্ছে আমাদের ম্যাথ সলভিং এর উপর, আমাদের অনুশীলনীতে 8টা মেবি 8টা আছে, 8টা আমরা নেক্সট সেকেন্ড ক্লাসে আমরা সলভ করে দেব। ওকে, দেখো আমরা এখন এমসিকিউ সলভ করতেছি। এমসিকিউ সলভ। দেখো এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের প্রথম এমসিকিউটা কি বলা আছে, যে কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বোঝায় না বা বোঝানো না। কোন বলা আছে, জামালের নিকট হতে ধারে পণ্য করা, ধারে পণ্য ক্রয় করছে এটা লেনদেন আমরা জানি। পলাশের নিকট থেকে 6,000 টাকার পণ্য বিক্রয়, পলাশের নিকট মানে এটা ধারে বিক্রয় করছে, এটাও ঠিক আছে। গতে বলা আছে তানিয়ার নিকট 2,000 টাকার পণ্য করে ফরমাইশ প্রদান, অর্থাৎ ফরমাইশ প্রদান করছি, অর্ডার দিছি, ফরমাইশ দিছি, বাট এখানে কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই বা অর্থের লেনদেন হয় না, এটাকে আমরা আর্থিক বা ব্যবসায়িক লেনদেন বলবো না, এটা আমাদের লেনদেন নয়। সো একের অ্যান্সার, একের অ্যান্সার কত, তোমার গ নম্বর হলো একের অ্যান্সার। বুঝতে পারছো? এখন দুই দিয়ে তাকাও, লেনদেন সংক্রান্ত ঘটনা, এটা কি বহু নির্বাচনী, যেটা দৃশ্যমান হতে পারে, যেটা চোখে দেখা যায়, বাস্তব অস্তিত্ব আছে, ওইটা কি দৃশ্যমান লেনদেন। অদৃশ্যমান হতে পারে, যেটা চোখে দেখা যায় না, যেমন সুনাম, অবচয়, অবলোপন, এগুলা কি অদৃশ্যমান লেনদেন। আর এটা কি কখনোই দৃশ্যমান না, এটা হবে না। তো আমাদের দুইয়ের অ্যান্সার হচ্ছে কি ক নম্বর। ওকে, তিনটা দেখো ডেবিট নোট ব্যবহৃত হয়, ডেবিট নোট একটু আগে বোঝানো হয়েছে, তোমরা নিচের অ্যান্সার দাও। ডেবিট নোট কেন ব্যবহৃত হয়, কত বলা আছে, দ্বারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে, বিক্রিত পণ্য ফেরত আসার জন্য। সো এটা আমরা বোঝানোর কিছু নেই, ক নম্বর একটু আগে বোঝানো হয়েছে। তো 4 নম্বরে কি বলা আছে দেখো, বলা আছে a equals to l plus ওই সমীকরণটিতে ওই কি উপাদান নির্দেশ করে, এটা আমরা জানি। এতে কি আমাদের অ্যাসেট ছিল বা সম্পদ ছিল, এল এ ছিল দায় বা লায়াবিলিটিস, ওইতে ছিল কি মালিকানা সত্ত্ব, আমরা ইংলিশে বলবো ওনার্স ইকুইটি। ওকে, এখানে ওই মালিকানা সত্ত্ব নির্দেশ করে, আমাদের অ্যান্সার হচ্ছে তোমার খ নম্বর। ওকে, এখন 5 নম্বরে আসো। 5 নম্বর একটু জিনিস বোঝার আছে, বলছে 50,000 টাকা লেনদেনের ফলে হিসাব সমীকরণে কোন উপাদানের প্রভাব পড়ে। লেনদেনটা দেখো, বলছে মনি ট্রেডার্স 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 2017 তারিখে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন, ব্যবসা আরম্ভ করছে। এখানে কোথাকার ইফেক্ট পায়, ব্যবসা আরম্ভ করলে আমি নগদ টাকা পাবো, ব্যবসায় নগদ টাকা পাইছে, অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব
বৃদ্ধি পায়, তাহলে এ এবং ওই ইফেক্ট হবে, প্রভাবিত হবে। দেখো এখানে কি বলছে, সম্পদের মালিকানা সত্ত্বে। সো 5-এর 4 নম্বর অ্যান্সার। ওকে। এবং 6 বলছে 3,000 টাকার লেনদেনটির জন্য মনি ট্রেডার যে নোট প্রস্তুত করেন তাহা কোনটা? নোট তো আমাদের আছে দুইটা, আমরা দুইটা শিখলাম না, একটা ডেবিট নোট একটা ক্রেডিট নোট। এখন বলছে বিক্রয়কৃত 10,000 টাকা পণ্যের মধ্যে 3,000 টাকা পণ্য ফেরত আসে। তাহলে ভাই এখানে মনির কি ছিল? মনি ছিল বিক্রেতা, ও বাকিতে 10,000 টাকা পণ্য বিক্রি করছিল, বেচে দিচ্ছিল, সেখান থেকে 3,000 টাকা পণ্য ফেরত আসছে, মানে ধারে বিক্রিত পণ্য ফেরত আসছে। ধারে বিক্রিত পণ্য যখন ফেরত আসে তখন কি নোট প্রস্তুত করা হয়? ক্রেডিট নোট, রাইট? ওকে, তো 6 নম্বরটা কি হবে? ক্রেডিট নোট। এটা বোঝানো হয়েছে। অ্যান্সার কত? খ। 7 তারিখ দেখো, স্কুলে 2,000 টাকা অনুদান দেওয়ায় ব্যবসায় পরিবর্তন হবে। দেখো, তিনি ব্যক্তিগতভাবে একটি স্কুলে 2,000 টাকা অনুদান দিলেন। আবার আমরা আগের কনসেপ্টে চলে আসি। আমরা বলছিলাম কি, যে ব্যবসায় মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা, ওদের সাথে সম্পর্ক নাই, ঠিক আছে? সো মালিক নিজের পকেট থেকে একটা স্কুল অনুদান দিছে, চাঁদা দিছে, যাই করুক, এটা মালিকের ব্যক্তিগত খরচ, ব্যবসায় কোনো ইম্প্যাক্ট বা ব্যবসায় কোনো প্রভাবিত হবে না, ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হয় না, এই জন্য এটা লেনদেন না। সো 7-এর 4 নম্বর, ব্যবসা কোনো প্রভাব পড়বে না, শেষ। 8-এ বলা আছে, 8 নম্বরটা দেখো, 8-এ কি বলা আছে? 8-এ বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এই লেনদেনের ফলে হিসাব সমীকরণ হ্রাস পাবে। কি হ্রাস পাবে? দেখো, আগেই বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, নগদ উত্তোলন ব্যবসা থেকে উত্তোলন করছে, নগদ উত্তোলন করলে নগদ টাকা হ্রাস হয়, নগদ টাকা নগদ হ্রাস হয়, অপরদিকে উত্তোলন বৃদ্ধি পায়, তাই না? উত্তোলন, এটা যাবে, এটা কি? উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট যাবে, আমি এখন বুঝে নিই তোমাদেরকে, জাস্ট দেখো, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে কি হবে? দেখো কি দেওয়া আছে, যে কোন হিসাব সমীকরণ হ্রাস পাবে? হ্রাস পাবে কোনটা? সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাইছে অলরেডি, সম্পদ হ্রাস, তাহলে এই হ্রাস পাইছে। আর দায় কি হ্রাস হয়? দায়ের সাথে কোনো সম্পর্ক নেই, মালিকানা সত্ত্ব হ্রাস। এখন ভাই বলেন মালিকানা সত্ত্ব হ্রাস হয় কেন? আরেকটা কনসেপ্ট বুঝাই, রিলেটেড কনসেপ্ট। দেখেন, এখানে মালিকানা সত্ত্ব হ্রাস হবে, আগে অ্যান্সারটা লিখে নি, মালিকানা সত্ত্ব হ্রাস। সো আমার অ্যান্সার হবে 1 এবং 3, মানে খ অ্যান্সার হবে, খ অ্যান্সার হবে। ওকে, এখন একটু মালিকানা হ্রাস কিভাবে হলো দেখাই। সো আমরা প্রথমে বলছিলাম যে মালিকানা সত্ত্ব বা ওই উপাদান কয়টা ছিল ভাইয়া? 4টা ছিল। 4টার ভিতরে কি ছিল? মূলধন, মূলধন, সেম জিনিস আবার লিখতে হচ্ছে, আয়, ব্যয়, উত্তোলন। বুঝতে পারছি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। সো আমরা কি করব? আমরা সিম্পলি জাস্ট মাথায় রাখবো মালিকানা সত্ত্ব হ্রাস করে কোন উপাদানগুলো। দেখো, ব্যয় হ্রাস করে, উত্তোলন হ্রাস করে, এই জন্য আমরা উত্তোলন কি মালিকানার সাথে হ্রাস করছে। বুঝতে পারছো? এইভাবে ভাই এমসিকিউ পড়াবো, ঠিক আছে? সবচেয়ে ভালো হইতো বাইরে একটা ডিজিটাল বোর্ড থাকে, তাই না? এমসিকিউ গুলো খুব সুন্দর করে বানানো যেত। এই জন্য বললাম কি মালিকানা সত্ত্ব হ্রাস হয়েছে। আমাদের অনেক সময় ক নম্বর প্রশ্ন আসে, এখানে দেখবা যে মালিকানা সত্ত্ব হ্রাসকারী উপাদানের মোট পরিমাণ কত। সো আমাদের বুঝতে হবে যে মালিকানা সত্ত্ব হ্রাস করে কারা? এই দুই পাবলিক, এটা কি উত্তোলন আর এটা কি ব্যয়। সো মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে কারা? মূলধন আর আয়। এটা বৃদ্ধি করে, এটা বৃদ্ধি মানে মালিকানা সত্ত্ব বাড়ায়, এটা হ্রাস করে বা কমায় দেয় মালিকের সত্ত্ব, মালিকের পরিমাণটা, মালিকের ইকুইটি কমায় দেয়। বুঝতে পারছো? বুঝা গেছে ভাইয়া? আজকে আমরা থিওরি ক্লাস এইটুকুই ছিল। আমরা আরেকটা ক্লাস নেব, আরেকটা ক্লাস, সেকেন্ড ক্লাসে আমরা এই যে অনুশীলনের 8টা প্রশ্ন আছে, একটা ক্লাস সলভ করে দিব, ঠিক আছে? সো তোমরা যে এতক্ষণ ধরে ভাই ক্লাসটা দেখছো, এর জন্য ভাই তোমার অনেক কৃতজ্ঞ থাকবো, যে ভাইয়ার ডিজিটাল বোর্ড না, এখন ডিজিটাল বোর্ডের জামা না, এখন ডিজিটাল বোর্ড নেই, তারপরে হোয়াইট বোর্ডের ক্লাসটা দেখতেছো। ভাইয়ের দেখে সর্বোচ্চ পরিশ্রম করছি, সব চেষ্টা করছি তোমাকে ভালো বোঝানোর জন্য। সো ভাইয়ের জন্য দোয়া করবা এবং বন্ধু বান্ধব পারলে শেয়ার করে দিবা। দ্যাটস ইট। দেখা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস।